আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আজ থেকে আরম্ভ করতে যাচ্ছি এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য তাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে এবং যে প্রশ্নগুলো আমাদের আলোচনা না করলে সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে ধারণা পাওয়া যাবে না, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। তাই আজকের প্রথম ক্লাসটি হবে আমাদের অসীম গুণোত্তর ধারা থেকে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইলাইট টপিকগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে? আর সেই সাথে আপনাদের যদি কোনো টপিকের উপর সমস্যা বোধ মনে হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি সমস্যাগুলো দেখে আপনাদের অবশ্যই সমাধান করে দিব। এবং তার উপর যদি আপনাদের ফ্রি লাইভ ক্লাস লাগে আমি প্রয়োজনে লাইভ ক্লাস দিয়ে দিব, কোনো সমস্যা নেই। চলো, কালেকশন দেখাচ্ছে, নেট সমস্যা। যাই হোক, আশা করি যে সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড ঠিক আছে কিনা আমরা অনেকেই কমেন্ট করার চেষ্টা করি যে আসলে সাউন্ড ঠিক আছে কিনা। আমরা যারা লাইভটি দেখতেছি তারা একটু কমেন্ট করে জানাবো যে সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব এখনই। আমি প্রথম যে প্রশ্নটি লিখছি এই টপিক থেকে যে যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসে এগুলো পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দিব। প্রথমত লক্ষ্য করেন যে আমি একটা ধারা লিখছি যে 1/5x - 2 প্লাস 1/5x - 2 এর উপর হোল স্কয়ার প্লাস 1/5x - 2 এটার উপর হোল কিউব, ঠিক আছে? প্রথমত কো বা এক নাম্বার বা শর্ট প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে x এর মান 1 হলে ধারাটি নির্ণয় করো। x এর মান 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। x এর মান 1 হলে ধারাটির প্রথম পদ নির্ণয় করো। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আমাদের দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে x এর মান যদি 1 হয় আমাদের যখন ধারাটি নির্ণয় করতে বলবে আমরা এইভাবে লিখব যে x = 1 হলে আমরা লিখব ধারাটি। তাহলে উপরে যা আছে তাই আমরা জাস্ট x এর জায়গাটাতে 1 বসাবো, -2 প্লাস উপরে 1 নিচে হলো 5 * x এর জায়গায় 1, তারপরে দিব -2, এটার উপরে দিব কি আছে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার বসাবো, প্লাস উপরে 1 নিচে আছে আমাদের কি 5 * 1 -2, এটার উপর কি দিব হোল কিউব দিব, এরপরে প্লাস ডট 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 চলতে আছে, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে নেই। উপরে 1 নিচে হবে কি আমাদের 5 - 2, কারণ 5 এ কে 5 থেকে যদি আমি 2 বাদ দেই তাহলে এখানে হবে আমাদের 3। এরপরে কি পাবো ওই হিসাবটাই পাবো, খালি এখানে লিখবো 3 এর উপর স্কয়ার, 3 এর উপর কি দিব স্কয়ার দিয়ে দিব। এরপরে সেম কাজটাই করব, উপরে 1 নিচে দিব 3, এটার উপর দিয়ে দিব আমরা কিউব, এরপরে প্লাস ডট 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 ডট। এটাই হলো আমাদের ধারাটি। এই প্রশ্নটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে অথবা ক নাম্বার প্রশ্নে আসতে পারে। আবার এখান থেকে বলতে পারে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। কি নির্ণয় করো? ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। যদি আমাদের বলা হয় ধারাটির সাধারণ অনুপাত, তাহলে আমরা কি করব? আমরা জানি অনুপাত মানে হলো ভাগ করা,
কাকে ভাগ করা? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করা অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করা। ঠিক আছে, তাহলে সাধারণ অনুপাত যদি আমাকে বের করতে বলে, আমরা সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি। আর সমান লিখবো কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ হচ্ছে 1/3, এটার উপর স্কয়ার, আমরা এখানে দিয়ে দেব ভাগ, প্রথম পদ বসাবো, কত আছে? 1/3 আছে। তাহলে উপরে লিখবো 1, নিচে হলো 3 এর উপর স্কয়ার মানে 9, ভাগটাকে গুণ করি তাহলে উপরে পাবো 3, নিচে পাবো 1। আচ্ছা, এটাকে এটা দ্বারা কাটলে আমরা এখানে পাচ্ছি 1/3। এটা হলো কি আমাদের জাস্ট প্রথম একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের ক নাম্বারে এই জাতীয় আসতে পারে, এর ভিন্ন কিন্তু আসবে না। এখানে যে কোনো মান দিতে পারি, এক্স এর জায়গায় 1 2 3 ইচ্ছা মতো মান দেওয়ার পরে এই ধরনের প্রশ্নগুলো বলবে। ঠিক আছে, এবার 2 নাম্বার বা খ নাম্বার টপিকে যে প্রশ্নটা আপনাদের বলতে পারি, এইভাবে বলবে যে x ইকুয়াল, মনে করেন এখানে দিয়ে দিল x ইকুয়াল 3/5 হলে, 3/5 হলে, অথবা এখানে দিয়ে দিল যে 4/5 হলে যে ধারাটির 10তম পদ এবং 15টি পদের সমষ্টি নির্ণয় করো। 15টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি কত? এই জাতীয় প্রশ্নটা কিন্তু এটা আমাদের খ নাম্বারে আসতে পারে। এই উদ্দীপক থেকে যদি প্রশ্নটা আসে তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের খ নাম্বারে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন এই প্রশ্নটা আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব দেখি। তাহলে প্রথমত আমাদের এক্স এর যে মানটা দিচ্ছে, আমরা এই মানটা বসানোর চেষ্টা করব। যেমন এক্স এর জায়গায় দিয়ে দিছে কত? আমাদের 4/5 এটা দিছে, তাই না? আমরা আগে ধারাটাকে লক্ষ্য করি। আমরা এখানে লিখবো x ইকুয়াল 4/5 হলে, তাহলে এখানে আমরা লিখবো যে এখানে এই যে হরটা আছে, এই হরটার কাজটা আমরা আগে করে নিব। এই যে হরটা আছে না, এই কাজটা আমরা আগে করে নিব, মানে এর মানটা বের করে নিব। তাহলে এখানে 5x - 2 সমান আমরা লিখতে পারি যে 5 ইনটু x এর জায়গায় 4/5। তাহলে x এর জায়গায় আমরা 4 বসাবো আর 4/5 বসাবো, মাইনাস আমাদের 2 আছে, 2 থাকে গেল। ঠিক আছে, এবার আমরা এটা কাটে দিতে পারবো। 4 থেকে যদি আমি 2 বাদ দেই তাহলে এখানে আমাদের 2 আসবে। তাহলে এই যে সম্পূর্ণটার মান আমরা বের করে নিলাম, এটার মান আসলো 2। এটার মান কি আসছে? 2 আসছে। আচ্ছা, এখানে আমাদের জিনিসটা বের করতে বলছে যে 10তম পদ। কততম পদ? 10তম পদ এবং 15টি পদের সমষ্টি বের করো। তাহলে আমরা একটু ধারাটা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা লিখবো অতএব ধারাটি। তাহলে ধারাটি উপরে 1, নিচে এই যে 5x - 2 আছে, এই জায়গাটাতে আমরা 2 বসাবো। তাহলে 2 লিখলাম, প্লাস উপরে আছে 1, এখানে দিব 1, নিচে 5x - 2 আছে, আর এটার জায়গায় আমরা 2 পেয়েছি, তাহলে 2 বসাবো। এটার উপর স্কয়ার আছে, তার মানে এখানে আমরা স্কয়ার দিয়ে দেব। তারপরে দিব প্লাস, উপরে 1, নিচে আবারও 5x - 2 আছে, এই জায়গাটাতে আমরা 2 বসাবো, এটার উপর কিউব দিব, তারপরে প্লাস দিব, ডট ডট ডট, আমাদের ধারাটি হয়ে গেল। ধারাটি হয়ে গেছে। এবার আমরা বের করব 10তম পদ এবং 15টি পদের সমষ্টি, তাই না? আচ্ছা, দেখেন, আমরা যদি 10তম পদ বের করতে চাই তাহলে এখানে লিখবো যে আমরা আগে মানটা বের করে নিব। যেখানে আমাদের যে দুটো জিনিস লাগবে, একটা হলো প্রথম পদ। এই প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব, এ। তাহলে প্রথম পদ হলো কি? 1/2, তাহলে এর মান হলো 1/2। এরপরে আমাদের যেটা লাগবে এটা হলো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। সাধারণ অনুপাত কি হবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে 1/2 স্কয়ারকে আমরা ভাগ করব 1/2 দ্বারা। ঠিক আছে, আচ্ছা, এটা যদি ভাগ করি আমরা পাবো 1/4, ভাগটা গুণ করলে উপরে 2 হবে, নিচে হবে 1। এই 2টার সাথে এই 4টা যদি আমরা কাটাকাটি করি, এখানে মান পাবো 1/2। এটা হলো সাধারণ অনুপাতের মান, সাধারণ অনুপাতের মান। আর আমাদের দরকার 10তম পদ। আমরা গুণোত্তর ধারার n-তম পদটা জানি, যে গুণোত্তর ধারার n-তম পদ হলো ar⁻n-1। এটা হলো n-তম পদ। আমরা যখন সরাসরি 10তম পদটা বের করব, তখন আমরা এখানে লিখব যে আমরা জানি কততম পদ? 10তম পদ। এই যে 10তম পদ, এখানে আমরা লিখবো কি? ar(n-1), n এর জায়গায় লিখবো 10 মাইনাস a যে 1 বসাবো। এবার আমরা মান ক্যালকুলেশন করব। এর জায়গায় 1/2 লিখলাম, 1/2 ইনটু আর এর জায়গায় কত? আর এর জায়গায় 1/2, আমরা এখানে 1/2 বসালাম, এবং তার উপরে আমরা কি দিব? তার উপরে দিব আমরা 10 - 1, মানে জাস্ট এখানে 9 দিয়ে দিলাম।
তাহলে এখানে থাকলো 1/2 ইন্টু 1/2 পাওয়ার 9। এখন বিষয়টা হলো এখানে 9টা 2 আছে আর এখানে একটা 2 আছে হরে কিন্তু, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/2 পাওয়ার এখানে একটা আর এখানে 9টা, তাহলে এখানে 10টা হয়ে গেল। এটা যদি রাখি দিই কোনো সমস্যা নেই, আমরা এটা অ্যান্সার দিতে পারি। এখন কেউ যদি বলে আমি এটা ক্যালকুলেশন করব, সেইভাবেও ক্যালকুলেশন করতে পারবে। 1/2 এর উপর যদি 10 দেয় কত আসবে? 2 এর উপর 10 দিলে হবে আমার 1024। এই হলো আনসার, ঠিক আছে। এই আনসারটা দিলেও হবে, আবার এটা দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে পারলাম কি, এখান থেকে আমরা যে কোনো পদ বের করতে পারবো। সেটা বলতে পারে আমার 10তম পদ, বলতে পারে 15তম পদ, বলতে পারে 25তম পদ। যে কোনো পদ যদি গুণোত্তর ধারার বলে আমরা জাস্ট এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে। এবার আমাদের এখানে আরো একটা প্রশ্ন যুক্ত করা হয়েছে, যে প্রশ্নটা বলা হয়েছে যে 15টি পদের সমষ্টি নির্ণয় করো। 15টি পদের সমষ্টি যখন আমরা নির্ণয় করতে যাব তখন আমাদের মাথায় রাখতে হবে যে এক নাম্বার হলো আর এর মানটা। আর এর মানের উপর আমাদের ডিপেন্ড করবে আমরা কোন সমষ্টির সূত্র দিয়ে সমষ্টিটা নির্ণয় করব, কারণ সমষ্টির সূত্র হলো দুইটা। আচ্ছা যাই হোক, একটু পরিষ্কার করে দিই। আমরা এখানে দুইটা জিনিস পেয়েছি, একটা হলো এ এর মান পেয়েছি আমরা 1/2, আর এরও মান পেয়েছি আমরা 1/2। এই যে আর এর মানটার উপর ডিপেন্ড করবে সমষ্টি নির্ণয়। আমরা যখন গুণোত্তর ধারা এসএন বের করব, এসএন মানে হলো n পদের সমষ্টি, তখন আমাদের সূত্রটা হলো a ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস আর। এখানে একটা কথা উল্লেখ করা হয়, যেখানে আমাদের সূত্রটা হলো যে আর এর মানটা 1 এর থেকে ছোট, তার মানে এখানে আর এর মানটা 1 এর থেকে ছোট হবে, তাহলে আরটা পরে বসবে। আর একটা সূত্র আছে এসএন, এটা সূত্র হলো a ইনটু আর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে আরটা যদি আগে থাকে তাহলে আর এর মানটা 1 এর থেকে বড় হবে, আর এর মানটা 1 এর থেকে কি হবে? বড় হবে। তাহলে আর যদি বড় হয় আর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1, আর যদি ছোট হয় আমরা লিখবো 1 মাইনাস আর পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস আর। এখানে আমাদের লক্ষ্য করতে হবে এই যে হাফ মানটা, এই মানটা 1 এর থেকে ছোট না বড়? হাফ মানে তো অর্ধেক, মানে কি 1 এর থেকে কম, তার মানে 1 এর থেকে ছোট। এটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে তো আমরা সমষ্টি সূত্রটা জানি, কি জানি? যে আমাকে এই সূত্র আলোকে এই সমষ্টিটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার আমরা লিখবো যে 15টি পদের সমষ্টি। 15টি পদের সমষ্টি, তাহলে আমরা এখানে লিখবো S15, তার মানে S এর সমষ্টি যেটা বোঝাচ্ছে। আমরা S15 বলতে অনেক সময় কিন্তু আমাদের এই কথাটা নাও দিতে পারি, আমাদের প্রশ্নে সরাসরি বলতে পারে S, এখানে S15 এটার সমান কত নির্ণয় করো। এখানে আমাকে এইভাবে বলতে পারে S15 ইকুয়াল হোয়াট। তাহলে এটা দ্বারা আমাকে বুঝে নিতে হবে যে এখানে 15টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আর যদি এরকম বলতো যে এখানে দিয়ে দিল ইউ, এখানে দিয়ে দিল এন, ইউএন মানে এখানে এন তম পদ বুঝায়, আর যদি ইউ 15 দেয় তাহলে আমাকে মনে করতে হবে 15তম পদ, 15তম পদ নির্ণয় করো। ইউ দিয়ে যদি দেয় তাহলে আমরা তম পদ বুঝবো, আর এস দিয়ে যদি দেয় তাহলে আমরা সমষ্টি বুঝবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে লিখবো এ ইন্টু 1 মাইনাস আর পাওয়ার n, n এর জায়গায় আর n বসাবো না, আমরা এখানে 15 বসাবো, কারণ এখানে আমরা এই যে 15টি পদের সমষ্টি বলে দিচ্ছি। নিচে লিখবো 1 মাইনাস এই যে জাস্ট আর। এবার আমরা মান বসাবো a এর জায়গায়, a এর মান পেয়েছিলাম হাফ, আমরা বসাবো হাফ ইনটু 1 মাইনাস আর এর মানটাও হাফ, আমরা দিলাম হাফ, আর এটার উপর 15 আছে, আমরা পাওয়ারটা 15 হিসেবে কাউন্ট করলাম, ডিভাইডেড 1 মাইনাস আর এর মান আমরা হাফ বসাবো। এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এই ক্যালকুলেশন করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, 1/2, আর এখানে আমরা তাহলে কি লিখবো যে 1 মাইনাস 1/2 এর উপর 15, আর নিচেরটা আমরা জাস্ট লসাগু করে নিয়ে নিলাম। এখানে যদি আমি 2 লসাগু নেই তাহলে এখানে পাবো 2 একে 2, 2 থেকে 1 বাদ দিলে যে 1, ঠিক আছে। অথবা আমরা সরাসরি বলতে পারি যদি কারো লসাগুর সমস্যা হয় যে 1 থেকে যদি হাফ বিয়োগ করা হয় তাহলে কিন্তু হাফ থাকে, ঠিক আছে। আর এখানে যদি হাফ না থাকে, যদি 3 থাকতো তখন হিসাবটা কেমন আসতো? তাহলে আমরা কি করব, লসাগু করেই বেসিকটা ক্লিয়ার করব। এখানে 2 লসাগু, তাহলে এখানে 2 একে 2 মাইনাস এই যে 2 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয়। এবার ভাগটাকে গুণ করব, 1/2
গুণন এই 2টা উপরে যাবে আর এই মানটা উপরে আসবে, তাহলে উপরে 2 নিচে 1 ইনটু এখানে থাকলো 1 মাইনাস 1 ভাগ 2 পাওয়ার 15। এটি ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। এই জাতীয় অঙ্কে যে আমাদের পরবর্তীতে যে অংশটা থাকে এটা আমরা ক্যালকুলেশন করব না, ঠিক আছে, এটা বাদ দিয়ে আমরা হিসাব নিকাশ করব। আপাতত এই টু কাটা যাবে, তাহলে আমাদের এখানে সমষ্টিটা আসবে 1 মাইনাস 2 পাওয়ার 15, ঠিক আছে। এটাই হলো এই প্রশ্নটির আনসার। আবার কেউ যদি ক্যালকুলেশন করতে চান তাহলে অনেক বড় একটা মান আসবে, তবে এটা প্রয়োজন নাই, ঠিক আছে। এটাই আমরা রাখে দিলে আমরা ফুল মার্ক পেয়ে যাব। আচ্ছা, যাই হোক, এটা হলো আমাদের আজকের 2 নাম্বার প্রশ্ন, মানে খ নাম্বারে এই টপিক থেকে এই জাতীয় প্রশ্নটাই আসতে পারে। এবার সবচেয়ে হাইলাইট প্রশ্ন, যেটা আমাদের না জানলেই না, যেটা আমাদের সবচেয়ে কমন আসেই, এই প্রশ্নটা এবার আমরা আলোচনা করব। এই প্রশ্নটা হলো যে এক্স এর উপর কি সত্য আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাদের আসে। আচ্ছা, আমি উদ্দীপকটা লিখলাম 1 ভাগ 5x minus 2 প্লাস 1 ভাগ 5x minus 2 এটার উপর স্কয়ার প্লাস 1 ভাগ 5x minus 2 এটার উপর কিউব প্লাস ডট 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 ডট। প্রশ্নটা হলো x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টি নির্ণয় করো। সেই সমষ্টি নির্ণয় করি, ঠিক আছে। সবচেয়ে 99% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা আমাদের না জানলে এই অধ্যায় সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা আমরা পাবোই না, ঠিক আছে। এই প্রশ্ন আমাদের লাগবেই। আচ্ছা, দেখেন, যখন কোন একটা শর্ত আরোপ করার কথা বলবে, শর্তটা আমরা সবসময় আরোপ করি আর এর উপর। কার উপর? আর এর উপর। কেননা আর এর মানের উপর ডিপেন্ড করবে আসলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে কিনা। আর এর মানের উপর ডিপেন্ড করবে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে কিনা। এই জন্য আমাকে প্রথমত আর এর মানটা বের করে নিতে হবে। কার মানটা বের করতে হবে? আর মানে কি? সাধারণ অনুপাত। তাহলে আমরা এখানে যাত্রা এইভাবে শুরু করব, যেখানে প্রথম পদ এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ মানে এই জায়গাটা 1 ভাগ 5x minus 2, ঠিক আছে। এবার আমরা লিখবো কি? সাধারণ অনুপাত। তাহলে এটা হলো আর সমান, আমরা জানি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা আর এর মানটা পেয়ে যাই, যে 1 ভাগ 5x minus 2 এটার উপর স্কয়ার ভাগ আমরা দিব 1 ভাগ 5x minus 2, ঠিক আছে। আচ্ছা, এবার এই ভাগটাকে যদি গুণ করি, অথবা আমরা সহজ হিসাব করতে পারি, যেহেতু আমরা উচ্চ চর মানে বড় চর, কেমন চর এরকম আর কি, যে মন চুরি করে নিয়ে নেবো, বুঝতেই দিব না। আমরা এই ভাগটাকে তো আমরা সরাসরি হিসাব না করে এইভাবে করতে পারি। 1 ভাগ a স্কয়ার, এটাকে আমরা যদি 1 ভাগ a দ্বারা ভাগ করি, ভাগ মানে কি? নিচেরটা সাথে কাটাকাটি করব, উপরেরটার সাথে কাটাকাটি করব। তাহলে এটার সাথে এটা যদি আমি কাটিয়ে দেই, তাহলে এখানে একটা a থাকবে। জিনিসটা কই, যে এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে দুইটাকে একটা দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটা সমান আমরা সরাসরি লিখতে পারবো 5x minus 2। তাহলে ভাগটাকে আর এক্সট্রা ভাবে গুণ করতে হলো না, আর কাটাকাটি করো, টাইম বাড়ানো মানে টাইম নষ্ট করার সময় হলো না, ঠিক আছে। আর কেউ যদি বলেন আমি বিস্তারিত বুঝে করবো এটা কিভাবে কাটাকাটি করা যায়, তার জন্য এইভাবে 1 ভাগ 5x minus 2 এটার উপর স্কয়ার দেব, ভাগটাকে গুণ করব, তাহলে উপরে যাবে 5x minus 2, ঠিক আছে, ডিভাইডেড 1। এখন অনেকেই জানেন উপরে নিচে কাটাকাটি হয়, আর নিচে কাটাকাটি হয়, এই ক্ষেত্রেও কিন্তু করা যায়। এখন দেখেন, এই মানটার সাথে এই মানটা যদি আমি কাটি দেই, তাহলে এখানে 5x minus 2 একটা থাকে যাবে, তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো কি আমাদের 5x minus 2। এটাই হলো কি আমাদের আর এর মান। এখন এই আর এর উপর আমরা কি করব? একটা শর্ত আরোপ করব। এই এক্স এর উপর একটা শর্ত আরোপ করব, যে শর্তটা আর কে প্রাধান্য দিবে, ঠিক আছে। শর্তটা হলো এরকম, আমরা লিখব ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি -1 থেকে বড় আবার +1 থেকে আর এর মানটা ছোট হয়, ঠিক আছে। এটা আমরা বিস্তারিত ভাবে লিখি, এটার শর্টকাট একটা ফর্মুলা আছে, এটা আমি বুঝিয়ে দিব। যে আর এর মানটা
আর এর মানটা উপরে কিন্তু আমরা অসীমতম সমষ্টিটাকে টার্গেট করি, ঠিক আছে। যদি আর এর মানটা -1 থেকে বড় হয় আর +1 থেকে ছোট হয়, সেক্ষেত্রে কি থাকে, অসীমতম সমষ্টি থাকে, তাছাড়া কিন্তু অসীমতম সমষ্টি থাকবে না। তাহলে এখন বলছি এক্স এর উপর কি সত্য আরোপ করলে, তাহলে এই টার্গেটটাকে ফলো করে আমরা কি করব, এক্স এর মানটা বের করব, তাহলে আমরা বুঝতে পারবো কখন অসীমতম সমষ্টি থাকতেছে। বিষয়টা আরেকবার ক্লিয়ার করি, আমরা অনেক সময় এইভাবে লিখি যে আর লেস দেন 1, আর এখানে কিন্তু আমরা মডুলাস দিয়ে দিই যে আর মডুলাস লেস দেন 1, তার মানে এটা থেকে বোঝাচ্ছে আর এর পরম মান। পরম মান মানে কি বোঝাচ্ছে, পরম মান মানে সেটা ঋণাত্মক হলো ধনাত্মক বুঝাবে, ধনাত্মক হলো ধনাত্মক বুঝাবে। তাহলে এখানে যে মানটা হিসাব করে পাবো, সেই মানটা হিসাব করে যেন আমার 1 থেকে ছোট হয়, 1 থেকে কি হয়, ছোট হয়। আর এমন প্রশ্ন যদি থাকে, আমরা যদি এখানে আর এর মানটা ধরি প্লাস, তাহলে আর এর মানটা প্লাস ধরলে হবে এই যে 1 এর থেকে ছোট, আর আর এর মানটা যদি আমি মাইনাস ধরি, এই যে মাইনাস আর, কারণ মডুলাস মানে আগে হচ্ছে পরম জিনিস, পরম মানে সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আরটা যদি আমি মাইনাস ধরি তাহলে তো আমার এরকম আসতেছে, তাই না। এবার এই মাইনাসটা যদি আমি এই দিক থেকে এই দিকে ভাগ করে দিই, তাহলে আর এর মানটা এই যে -1 থেকে বড় হয়ে যাচ্ছে, আর মানটা কি হয়ে যাচ্ছে, -1 থেকে বড় হয়ে যাচ্ছে। অনেকজন জানে না যে অসমতার ক্ষেত্রে যদি আমরা মাইনাস মাইনাস গুণ বা ভাগ করি, তাহলে অসমতার চিহ্নের দিক পরিবর্তন হয়। কি হয়, দিক পরিবর্তন হয়। কেমন একটু বুঝাই দিই, আমরা জানি -3 থেকে -8 ছোট, তার মানে -3 বড়, -8 ছোট। আমি যদি মাইনাস গুলো আউট করে দেই, তাহলে 3 থেকে কে বড় হবে, 8 বড় হয়ে যাবে। তখন কি হয়ে যাচ্ছে, এই যে দিকটা আছে না, অসমতার দিকটা পরিবর্তন হয়ে গেল। তাহলে সেম জিনিসটা আমি এই মাইনাসটা দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি, যেমন আমার এখানে ছিল মাইনাস, তাহলে মাইনাস আর ডিভাইডেড আমি -1 লিখলাম, এখানে দিলাম -1 কে -1 দ্বারা ভাগ করতেছি, মানে 1 কে -1 দ্বারা ভাগ করতেছি, তখন এই অসমতার চিহ্নটা কি হয়ে যাবে, দিক পরিবর্তন হয়ে যাবে। তাহলে আর এর মানটা হবে -1 থেকে বড়, আর এই মানটা আর এই মানটা, এই দুটাকে নিয়েই আমরা সত্যটা একবারে লিখি, যে সত্যটাকে আমি বলি এতগুলো ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এমসিকিউতে যদি আসে যে এক্স এর উপর কি সত্য আরোপ করলে অসীমতম সমষ্টি থাকবে, সেক্ষেত্রে এরকম যদি অপশন থাকে, আমরা দেখব আটটা মডুলাসের মধ্যে আছে কিনা এবং 1 এর থেকে ছোট কিনা, এটাকে দেখব। আর তাছাড়া না যদি থাকে, তাহলে আমরা এইটাকে দেখব, যেখানে থাকবে আর এর মানটা -1 থেকে বড় আর +1 থেকে ছোট, ঠিক আছে। যাক, এটা নিয়ে আমরা বেসিকটা আলোচনা করলাম, কেন এই জিনিসটা হলো। তাহলে এই জিনিসটা কিন্তু এখান থেকে উৎপন্ন করা হয়েছে, মানে উৎপত্তি করা হয়েছে, ঠিক আছে। দেখা যাচ্ছে না স্যার? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ খায়রুল ইসলাম স্যার। ইনশাআল্লাহ স্যার, অনেকদিন পরে লাইভে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের জাস্ট বেসিক। এবার আমরা তাহলে কি করব, অঙ্কটাকে করব। এবার এই যে অঙ্কটা, এই যে একটা অসমতার সত্য আমরা ধারণ করছি, এই সত্যটা আমাদের আরটার উপর ডিপেন্ড করছে। কার উপর ডিপেন্ড করছে, আর কয়জনকার সাথে সম্পর্ক স্থাপন করছে, আর কিন্তু দুইজনকার সাথে সম্পর্ক স্থাপন করছে। একটা লোয়ার লেভেল আছে, একটা কি হায়ার লেভেল আছে। কারণ যে আরটা -1 থেকে বড়, কে বড়, আর বড়, আবার আরটা +1 থেকে ছোট। তাহলে এই একজন ব্যক্তি কয়জনকার সাথে সম্পর্ক স্থাপন করছে, দুজনকার সাথে সম্পর্ক স্থাপন করছে। তখন তাকে আমরা এইভাবে লিখবো যে হয় -1 থেকে আর বড়, আর এইদিকে লিখবো অথবা +1 থেকে আর ছোট। এই যে আমরা বসালাম, আমাদের টার্গেট ছিল এক্স এর উপর কি সত্য আরোপ করলে, এই যে এক্স এর উপর কি সত্য আরোপ করলে, তাই না। তাহলে আমরা এবার আর এর জায়গায় এক্স বসাবো। কি বসাবো, এক্স বসাবো। -1 এক্স কেমন করে বসাবো, এক্স এইভাবে বসাবো যে আর এর মানটা বসাইলে তো এখানে এক্স অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি 1/5x - 2। আচ্ছা, অথবা লিখলাম এখানে আর এর জায়গায় লিখবো 1/5x - 2, এখানে <1। আচ্ছা, এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমরা এখানে পাবো, এটা হলো আমাদের দরকার এক্স এর মান। কার দরকার, এক্স এর মান দরকার। আর এক্স এর মানটা আমরা যখন বের করতে যাব, তখন আমাকে কি করতে হবে, এটা যেহেতু হরে আছে, ভগ্নাংশটাকে উল্টাই দিতে হবে, ভগ্নাংশটাকে উল্টাই দিতে হবে। আর একটা ভগ্নাংশ যখন আমরা উল্টাবো, এর নিচে কি আছে, 1 আছে, তাহলে এটাকে উল্টাইলে 1 কে -1 দ্বারা ভাগ করলে আবার -1ই থাকবে। আর এটাকে যদি উল্টাই দেই, তাহলে উপরে পাবো 5x - 2, আর নিচে কিন্তু 1 থাকবে।
এখন বিষয়টা হলো নিচে তো 1 পাচ্ছি, তাই না? এর নিচের 1 এর তো দাম নাই। আমরা ভগ্নাংশটা যখন উল্টাই দিব তখন এখানে আমার অসমতার চিহ্নের দিক পরিবর্তন হবে। আবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন একটা ভগ্নাংশকে যখন উল্টাই দেওয়া হয় তখন ভগ্নাংশের অসমতার চিহ্নটা কি হবে, দিক পরিবর্তন হয়। এখন তো প্রমাণ লাগবে, আমরা তো প্রমাণ ছাড়া কাজ করি না, ঠিক আছে না? যে আমি এটাকে উল্টাই দিলাম, এটাকে উল্টাই দিচ্ছি, কারণ 1 কে -1 দ্বারা ভাগ করলে তো -1ই হবে, কিন্তু অসমতার চিহ্নের দিকটা কেন পরিবর্তন হবে এটা হয়তো অনেকে জানে না, তাকে আমাকে এইভাবে বুঝিয়ে দিতে হবে যে এই যে 5 টাকা আর এখানে মনে করেন 7 টাকা, তা আমরা নিশ্চয়ই জানি যে 7 টাকা বড় 5 টাকা ছোট, তাই না? এখন এটাকে আমরা কি করব, উল্টাবো। এই যে দেখেন এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, এটাকে যদি আমরা উল্টাই দেই উপরে পাবো 1, নিচে পাবো 5, উপরে পাবো 1, নিচে পাবো 7। এখন বলেন কে বড়, 1/5 বড় না 1/7 বড়? নিশ্চয়ই বলবেন 1/5 বড়। কেন? কারণ একটা যদি আপেল হয় এটা 5 জনে খাবে, একটা আপেল এরা 7 জনে খাবে, তাহলে এরা কম পরিমাণে পাবে, এরা বেশি পরিমাণে পাবে, তাই না? তাহলে কোন একটা ভগ্নাংশ যদি আমরা উল্টাই দেই 100% অসমতার চিহ্নের দিক পরিবর্তন হবে। তাই আমরা দিকটা কি করে দিছি, এখানে পরিবর্তন করে দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এই দিক থেকে একটু লক্ষ্য করি আমরা যে এখানে যদি আমরা এটাকে উল্টাই দেই, এখানে পাচ্ছি 5x - 2, উল্টাই দিচ্ছি, তাহলে অসমতার চিহ্নের দিক পরিবর্তন হবে। এখানে 1 কে 1 দ্বারা ভাগ করলে, কারণ এর নিচে 1 আছে, তাহলে 1ই হবে, কোনো সমস্যা নাই। তাহলে এই দিকে পরিবর্তন হচ্ছে না, এই দিকে উল্টাই দিলে 1টা নিচে যাচ্ছে, এটা উপরে যাচ্ছে, আর এইদিকে তো 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 হবে, শুধু পরিবর্তন হচ্ছে অসমতার চিহ্নের দিকটা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার আমরা x এর মান বের করব। এদিকে -2, এদিকে আসলে +2 হবে, তাহলে -1 + 2 আমরা লিখবো জাস্ট 5x, x এর মান বের করব। তাহলে এখানে দেখবো উপরে 1, পাঁচটা এদিকে আমরা ভাগ করে দিব, আমরা জাস্ট x এর মান পেয়ে গেলাম 1/5 থেকে ছোট, 1/5 থেকে কি হবে, ছোট হবে। এদিক থেকে আমরা যখন মানটা বের করব 5x -2 টা এদিকে +2 হয়ে যাবে, তাহলে 1 + 2 আমরা x এর মান পাবো উপরে 3, নিচে হবে 5। আমরা x এর মানগুলো পেয়ে গেছি। x এর মানগুলো কেমন ধরতে হবে, x এর মানগুলো যদি আমরা 1/5 থেকে ছোট এবং 3/5 থেকে বড় ধরি তাহলে অসীম সমষ্টি থাকবে। তাহলে আমরা শর্তটা এইভাবে লিখবো যে নির্ণয় শর্ত x এর মানটা কত থেকে বড়, x এর মানটা এটা থেকে বড় আর এটা থেকে ছোট, এটা থেকে ছোট এটা থেকে বড়, তাহলে আমরা এইভাবে লিখবো যে 3/5 এটা থেকে বড়, এটা থেকে বড় x, আর ছোট কার থেকে 1/5 থেকে ছোট, এই যে 1/5 থেকে ছোট, ঠিক আছে? এটাই হলো তাদের শর্ত। এই শর্তটা আমরা বের করলাম। এই শর্তটা যদি আমরা বের করতে পারি তাহলে এখান থেকে আমাদের নিশ্চিত 2 মার্ক দিবে, ঠিক আছে? এবার আমাদের যেটা লাগবে বলছে সেই সমষ্টি নির্ণয় করো। সেই সমষ্টি মানে কোন সমষ্টি, এটা হলো অসীমতক সমষ্টি। কি সমষ্টি, অসীমতক সমষ্টি। আর অসীমতক সমষ্টি যখন আমরা বের করব তখন আমরা এভাবে লিখবো, তাহলে এখানে লিখবো অসীমতক সমষ্টি মানে এটা বোঝাচ্ছে অসীমতক সমষ্টি, এটাকে বলা হয় এস ইনফিনিটি, মানে অজানা পদের সমষ্টি বের করা। অজানা পদের সমষ্টি বের করাকে বলা হয় অসীমতক সমষ্টি, ঠিক আছে? যে ধারাটা তো চলমান, কত দূর পর্যন্ত যাবে এটা তো আমরা জানি না, এটাই আমরা অসীমতক সমষ্টি বের করি। যে সূত্রটা হলো a / 1 - r। তাহলে এবার এর জায়গায় আমরা মান বসাবো, যেমন এর জায়গায় আমরা এই মানটা পেয়েছিলাম 1/5x - 2 ডিভাইডেড 1 - r, তাহলে 1 বসালাম, মাইনাস r এর মান হলো 1/5x - 2। এটা খালি ক্যালকুলেশন করতে হবে, অসীমতক সমষ্টি নিয়ে তেমন কাজ নাই। আমাদের মূল কাজটাই হলো কি, মূল কাজটাই হলো শর্তটা আরোপ করা। আচ্ছা, 1/5x - 2 এটা যদি আমি লসাগু নেই 5x - 2, তাহলে এখানে আমরা পাবো যে 5x - 2 - 1, ভাগটাকে গুণ করব 1/5x - 2, তাহলে উপরে 5x - 2, নিচে হবে 5x - 3, 5x - 3। আপাতত আমরা এই মানটার সাথে এই মানটা কাটে দিতে পারি, তাহলে অসীমতক সমষ্টি হলো 1/5x - 3। তাহলে অসীমতক সমষ্টি আমরা সবাই বের করতে পারবো। কেন বের করতে পারবো, কারণ এটা তো তেমন আর ক্রিটিক্যাল জিনিস নেই, এটা ডাইরেক্ট জিনিসটা হলো a / 1 - r। এটা দিয়ে আমরা অসীমতক সমষ্টি বের করবো। এর জায়গায় এর মান বসাবো, আর এর জায়গায় আর এর মান বসাই, আমরা এটা বের করে নিলাম। আমাদের মূল আটকে যায়, থিমটাতে আটকে যায় হলো যে শর্তটার উপর। শর্তটার উপরে কিন্তু আমরা অনেকেই ভুল করি, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমি আরেকটা উদ্দীপক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিয়ে এই টপিকটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, আরেকটা এর থেকে দিচ্ছি, যেমন এই প্রশ্নটা আমাদের এইভাবে আসতে পারে, যেমন বোর্ড বইয়ের প্রশ্নটাই আলোচনা করতেছি, ঠিক আছে। যে এখানে আছে 2x প্লাস 1 এটার উপর ইনভার্স 1, 2x প্লাস 1 এটার উপর ইনভার্স 2, 2x প্লাস 1 এটার উপর ইনভার্স 3। এরকম করে বললো x এর উপর কি সত্য আরোপ করলে ধারাটি অসীমতম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা কি করব, আগে ধারাটা সুন্দর করে নির্ণয় করে নিই। আমরা এটা সমান লিখতে পারি, ইনভার্স মানে কি, ইনভার্স মানে হলো এটার নিচের রাশি, তাহলে 1 ভাগ আমরা লিখবো 2x প্লাস 1। এখানে ইনভার্স 2 মানে আমরা কি অনেকে ভুল করে যে ইনভার্স 2 মানে কি 2 ডিভাইডেড, কারণ এখানে ইনভার্স 1 ছিল ওইজন্য আপনি ইনভার্স 1 ডিভাইডেড লিখছেন, তাহলে ইনভার্স 2 মানে কি 2 ডিভাইডেড। আসলে না, ইনভার্স মানে ওটা নিচে রাশি, আমাদের উপরে থাকবে কিছু না থাকলে উপরে 1 থাকবে আর নিচে লিখবে এইভাবে 2x প্লাস 1, এইটার পাওয়ার হলো এই যে 2। আমরা লিখ না যে a ইনভার্স 3 মানে কি 1 ভাগ a এর উপর 3, তাহলে এই 3 পাওয়ারটা উপরে যখন লিখতেছি তখন a ইনভার্স 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার পদার্থ লিখি কি ms ইনভার্স 2, এটা মানে কি বোঝাচ্ছে m এর পাওয়ারটা ধনাত্মক, তার মানে m টা উপরে ছিল, আর s এর পাওয়ারটা ঋণাত্মক মানে s টা এই যে নিচে ছিল। আর এটাকে যখন আমরা নিয়ে যাব এখানে তখন আমরা লিখবো ms ইনভার্স 2, আর m টা যদি না থাকে তখন আমাদের সরাসরি s ইনভার্স 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উপরে কিছু না থাকলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, তখন 1 লিখবো, উপরে 1 নিচে লিখবো s পাওয়ার 2, এটাই হবে এখানকার টেকনিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম যে 1 ডিভাইডেড 2x প্লাস 1 এটার উপর স্কয়ার, 1 ডিভাইডেড 2x প্লাস 1 এটার উপর কিউব। আমরা ধারাটি তো পেয়ে গেলাম, ধারাটির আমাদের কি কয়টা জিনিস লাগবে, দুটা জিনিস, একটা a আর একটা r। তাহলে এখানে লিখবো আমরা যে প্রথম পদ a সমান 1 ডিভাইডেড 2x প্লাস 1, তারপরে লিখবো সাধারণ অনুপাত r ইকুয়াল টু 1 ডিভাইডেড, দ্বিতীয় পদটা আগে দিব 1 ডিভাইডেড 2x প্লাস 1 এর উপর স্কয়ার ভাগ দিব 1 ডিভাইডেড 2x প্লাস 1। ভাগের সময় আমরা নিচে নিচে কাটতে পারবো, তাহলে উপরকে 1 দ্বারা ভাগ করলে উপরে 1ই থাকবে, নিচের এই মানটাকে এই মানটা দ্বারা ভাগ করলে এখানে দুইটা মান এখানে একটা মান, দুইটা মানকে একটা মান দ্বারা ভাগ করলে তাহলে তো একটা মান থাকবে 2x প্লাস 1, আমরা r পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সত্যতা আলোপ করব, যেটা 99% ইম্পর্টেন্ট আমি বলি, কারণ এটা আমাদের কমন, এটা ছাড়া এই অধ্যায়টার শুদ্ধতা আসে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, অসীমতক সমষ্টি থাকবে যদি r এর মানটা, আমরা সংক্ষিপ্ত রূপটা লিখছিলাম এইভাবে যে মডুলাস r 1 এর থেকে ছোট, মডুলাস r লেস দেন ছোট। এই কথাটা লিখতে গেলে আমাদের দুই রকম কাজ করতে হয়, আমরা দুই রকম কাজটা না করে এটাকে আমরা একবারেই বলবো যে r এর মানটা -1 থেকে বড় হবে, +1 থেকে ছোট হয়, -1 থেকে বড়, +1 থেকে ছোট, এই অনুযায়ী আমরা কি করব, x এর মানটা বের করব, ঠিক আছে। তাহলে এই r ব্যক্তিটা দুজনকার সাথে সম্পর্ক স্থাপন করছে, মাইনাসের সাথে করছে, 1 এর সাথে করছে। আমরা এই ব্যক্তিটা এর সাথে একবার আলাদা করব, এই ব্যক্তিটাকে এর সাথে একবার আলাদা করব, তাই না। তাহলে আমরা এখানে লিখব যে হয় -1 এর থেকে r বড়, আর এখানে লিখব অথবা r এর থেকে 1 বড়, অথবা আমরা বলতে পারি 1 এর থেকে r ছোট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা r এর জায়গায় মানটা বসাবো, -1, এখানে r এর জায়গায় আমরা লিখব 1 ভাগ 2x প্লাস 1। সেম এই কাজটা আমরা একবারে দুটাতেই করে দিচ্ছি, ঠিক আছে। r এর জায়গায় লিখব 1 ভাগ 2x প্লাস 1 লেস দেন 1। এখানেই আমরা মূল কাজটা করি, আর আরে গুণ না করে আমরা সরাসরি কাজটা করি এমন যে এই মানটা তো ভগ্নাংশ, আমরা যেহেতু x এর মান বের করে দিকে আমি গুণ না করে আমরা সরাসরি উল্টাই দিই, সরাসরি কি করি, রাশিটাকে উল্টাই দিয়ে দিচ্ছি। এই মানটাকে যদি উল্টাই দেই তাহলে তো আমাকে এই দিকেরটাকে উল্টাই দিতে হবে। তাহলে এখন বলেন এটার নিচে কত আছে, 1 আছে না, যে -1 নিচে 1, এটাকে উল্টাই দিলে উপরে 1 নিচে -1 থাকবে, কাটাকাটি করলে আবার কিন্তু -1 এ আসবে। তাহলে এই ভগ্নাংশটাকে যদি আমি উল্টাই দেই তাহলে এখানে -1 এ থাকবে, আর এইটাকে যদি আমি উল্টাই দেই তাহলে উপরে হবে 2x প্লাস 1, নিচে হবে 1, নিচে 1 এর দাম নেই, ঠিক আছে। কিন্তু যদি ভগ্নাংশ উল্টানো হয় অসমতার ধর্ম,
যেটা নিয়ে আমরা একটু আগের ক্লাসটা মানে একটু আগের অঙ্কটা বিস্তারিত ভাবে আলোচনা করছি। অসমতার ধর্ম হলো যদি ভগ্নাংশটাকে উল্টানো হয় তাহলে অসমতার চিহ্নের দিক পরিবর্তন হবে। এটা যদি এই দিকে থাকে এটা এই দিকে চলে আসবে। একই ভাবে দেখেন এটাকে যখন আমরা উল্টাই দিব আমরা পাবো 2x + 1 আর 1 কে 1 দ্বারা ভাগ করলে এখানে 1ই হবে, অসমতার চিহ্নের দিক পরিবর্তন হবে, এই দিকে হবে। অন্য কোনো কাজ করার দরকার নাই, আমরা এভাবেই করব, তাহলে খুব সুন্দর বুঝতে পারবো। শুধু ভগ্নাংশ থাকার কারণে এটা উল্টাই দিলাম, আর উল্টাই দিলে কি হবে, অসমতার চিহ্নের দিক পরিবর্তন হবে। আচ্ছা, এবার তাহলে আমরা কি করব, এই x এর মানটা বের করব, 1টা এইদিকে পার করে দিব, -1 এখানে বিস্তারিত করা যায়, আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি যে উভয় পক্ষকে -1 দ্বারা যোগ করে, ঠিক আছে, সরাসরি করলেও সমস্যা হবে না। এখানে -2টাকে এইদিকে আমি ভাগ করে দিব, তাহলে এখানে x হবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে এখানে -1 পাচ্ছি, তার মানে x এর মানটা -1 থেকে ছোট। এটা একটা শর্ত পেয়ে গেলাম, এদিক থেকে একটা মান বের হবে, তাহলে 2x 1 - 1, তাহলে আমরা x এর মানটা পাবো 0/2। অতএব আমরা পেয়ে যাচ্ছি x এর মানটা 0 থেকে বড় আবার -1 থেকে ছোট। তাহলে আমরা শর্তটা এভাবে লিখবো যে নির্ণয় শর্ত x এর মানটা কত থেকে বড় বলছে, 0 থেকে বড় আবার -1 থেকে ছোট। তাহলে আমরা বলবো x এর মানটা 0 থেকে বড় আবার -1 থেকে ছোট। এই যে 0 থেকে বড় -1 থেকে ছোট, তাহলে x এর মানটা কেমন হতে পারে, স্যার x এর মানটা 0 থেকে বড় আবার -1 থেকে ছোট। তাছাড়া আমরা যদি একবার না লিখি আমরা এটাকে দুই ভাগে ভাগ করব। নির্ণয় শর্ত হলো এইভাবে লিখবো যে x এর মানটা 0 থেকে বড়, এটা মাঝখানে অথবা লিখলাম যে x এর মানটা -1 থেকে ছোট, -1 থেকে ছোট, এরকম আমরা মান পাবো। এখন অনেকে বলতে পারে 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় মানে কি, আমরা 1 2 3 4 5 6 এরকম নিতে পারি, তাই না, যে কোনো মান নিতে পারি, সেই মানটা 0 থেকে বড় হবে, ঠিক আছে। আচ্ছা, নিলে যে অসীম সমষ্টি থাকবে এটা কেমন কথা, এটা নিয়েও আমি আপনাদের বেসিকটা বুঝাই দিব, ঠিক আছে। আবার x এর মানটা -1 থেকে ছোট নিলে অসীম সমষ্টি থাকতেছে কিনা এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করবো, ঠিক আছে, একটু খেয়াল করে। তাহলে আমরা শর্ত দুটো পেয়ে গেলাম, একটা হলো যে একটা শর্ত হলো x এর মানটা -1 থেকে ছোট, আরেকটা শর্ত হলো x এর মানটা 0 থেকে বড়। এখন বিষয়টা হলো অসীম সমষ্টি কখন থাকে, সেটা বলো, অসীম সমষ্টি কখন থাকে, অসীম সমষ্টি কখন থাকে, যখন x এর মান -1 থেকে না, অসীম সমষ্টি কখন থাকবে, r এর মান -1 ভেরি গুড। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে r এর মানটা এই যে শর্ত লিখছিলাম, r এর মানটা -1 থেকে বড় আর 1 থেকে ছোট, অথবা আমরা সরাসরি বলতে পারি যে r এর মানটা আমাদের কোথা থেকে ছোট হবে, 1 থেকে ছোট হতে হবে, 1 থেকে ছোট হলে। এটা হলো প্রথম শর্ত যে r এর মানটা যদি 1 থেকে ছোট হয় তাহলে অসীম সমষ্টি থাকবে, অসীম সমষ্টি থাকবে। আরেকটা হলো r এর মানটা -1 থেকে বড় হবে। এখন দেখেন আমি একটু সত্যটা নিয়ে আলোচনা করতেছি, কারণ বেসিক গুলো না অনেকজন যদি বুঝাতে যায় তাদের কিন্তু লাগে যে স্যার আমরা তো সত্যটা মানলাম, বুঝতে পারলাম যে এরকম, একটু দেখান তো যে অসীম সমষ্টিটা আছে কিনা। তাহলে r এর মানটাকে নিয়ে আমরা টার্গেট করতেছি যে r এর মানটা 1 এর থেকে ছোট আসতেছে কিনা। এই যে আমরা rটা পেয়েছিলাম, r সমান পেয়েছিলাম 1/2x + 1, এটা r। আচ্ছা, আমি ইচ্ছা মতন x এর মান ধরলাম -1 থেকে বড় না -1 থেকে ছোট, তাহলে তো -1 থেকে যদি ছোট বলে আমরা -2 ধরতে পারি, -3 ধরতে পারি, এটা তো -1 থেকে ছোট, আমি -2 এ ধরলাম, এখানে লিখলাম 1/2 × -2 + 1, তাহলে 1/, তাহলে এখানে আসলো কি আমাদের -4 + 1, তাহলে আমরা পাচ্ছি 1/-3। এই যে 1/-3 এটা অবশ্যই তো আমরা জানি যে 1 এর থেকে ছোট, 1 এর থেকে কি ছোট, ঠিক আছে, আবার -1 থেকে বড়। তাহলে এই যে r এর মানটা আসতেছে অটোমেটিক আসবে। এই শর্তের আলোকে যদি আমি যে কোনো মান ধরি, পৃথিবীর যে কোনো মান ধরি, আমার অসীম সমষ্টি আসবে। আরেকটা শর্ত বলছিল যে x এর মানটা 0 থেকে বড় হবে। আপনি 0 থেকে বড় যে কোনো মান ধরেন না কেন, পৃথিবীর যে কোনো মান ধরেন, x এর জায়গায় আপনি মান বসান, দেখবেন r এর মানটা 1 এর থেকে ছোট আসবেই। যে 1/, আমি x এর জায়গায় এখানে 5 ধরলাম, তাহলে এখানে আসবে 1/5 × 10 = 11। তাহলে এই যে ভগ্নাংশ 1/11 মানে কি অবশ্যই 1 এর থেকে ছোট,
1 এর থেকে ছোট। ঠিক আছে, এই শর্তগুলো করা হয় কার উপর? এগুলা এক্স এর উপর করা হয়। তবে এগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের এক্সট্রা বোঝার জন্য, এক্সট্রা জ্ঞান বৃদ্ধি করার জন্য আমরা এই তথ্যগুলো আলোচনা করি। ঠিক আছে, যে এই শর্ত দুইটা বের করলাম, কেন বের করলাম, এটা কি কাজে আসলো, এইটা দিয়ে আমরা কি করতে পারি, এই বিষয়টাকে আরো ক্লিয়ার করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট বাকি অংশটা কি? বাকি অংশটা হলো সেই সমষ্টি নির্ণয় করো। এই যে সেই সমষ্টি নির্ণয় করো, এটা নিয়ে আমার কি কাজ? এটা নিয়ে হলো অসীমত সমষ্টির কাজ, যেটাকে বলি আমরা এস ইনফিনিটি। তাহলে এস ইনফিনিটি সমান আমরা কি লিখবো? এ ডিভাইডেড 1 মাইনাস আর। তাহলে এ এর জায়গায় এর মান বসাবো, 1 তো 1 এ আছে, আর এর জায়গায় আর এর মান বসাই, এটা ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর আমি আশা করি এই জিনিসটা সবাই পারে। ঠিক আছে, এবার যে প্রশ্নটা আলোচনা করব হাইলাইট প্রশ্ন, অনেকেই ভালোভাবে বুঝে না, এই থিমটা আমি আপনাদের এবার ক্লিয়ার করব। নেক্সট হাইলাইট যে প্রশ্নটা আমাদের, যে এইখানে লিখলাম 5 প্লাস 5 5 প্লাস 5 5 5 প্লাস ডট 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 এস এন পদের সমষ্টি নির্ণয় করো। এস এন পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো। শুধু 5 5 কেন, এখানে যে কোনো প্রশ্ন আসে কিন্তু। ঠিক আছে, যে এখানে বলতে পারে 6 প্লাস 6 6 প্লাস 6 6 6 প্লাস ডট ডট ডট, আবার এখানে বলতে পারে যে 3 প্লাস 4 দিলাম, মন চাইলো 4 প্লাস 4 4 প্লাস 4 4 4 প্লাস ইত্যাদি ডট ডট ডট। এখানে এস না দিয়ে এখানে এস 12 দিতে পারে, সবসময় তো এস এন দিতেও না পারে, এখানে এস 12 দিতে পারি। আমাদের যাই দেখ না কেন, আমরা সর্বপ্রথম এস এন পদের সমষ্টি নির্ণয় করব, মানে এন পদের সমষ্টি আগে নির্ণয় করব, তারপরে আমাদের এখানে যদি এস 12 পদের সমষ্টি বলে আমরা 12টি পদের সমষ্টি নির্ণয় করব, যদি বলে এস 5 পদের সমষ্টি নির্ণয় করো আমরা এন এর জায়গায় 5 বসাই দিব, তারপরে সমষ্টিটা নির্ণয় করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এই টাইপের যে কোনো প্রশ্ন যদি আসে আমরা কিভাবে সমাধান করব এই থিমটা আপনাদের ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তবে একটা প্রশ্নের মাধ্যমে না, দুটো প্রশ্ন আলোচনা করে ক্লিয়ার করব। আমরা প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। 1 নাম্বার আমরা এখানে লিখবো মনে করি এস এন সমান 5 প্লাস 5 5 প্লাস 5 5 5 প্লাস ডট 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 এন পদ পর্যন্ত। আচ্ছা, আমরা পৃথিবীতে দুই ধরনের ধারা আপাতত জানি, একটা হলো সমান্তর ধারা, আরেকটা হলো গুণোত্তর ধারা, তাই না? একটার নাম কি সমান্তর ধারা, আরেকটার নাম কি গুণোত্তর ধারা। এখন প্রশ্ন হলো এই ধারাটা কি, সমান্তর নাকি গুণোত্তর, এটা আগে বুঝতে হবে, তারপরে আমরা অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, সমান্তর ধারার নিয়মটা ছিল আমার দ্বিতীয় পদ থেকে আমরা যদি প্রথম পদটা বাদ দেই তাহলে যত আসবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ দিলে তত আসবে। তাহলে 5 5 5 থেকে যদি আমি 5 5 বিয়োগ করি তাহলে এখানে আসবে আমাদের 500। এখন বলেন এটা কি সমান্তর ধারা হবে? তাহলে এটা সমান্তর নয়, সমান্তর নয়, এই ধারাটা সমান্তর নয়। আমরা একবার বুঝতে পারলাম। তাহলে তো অনেকেই বলে স্যার একটা ধারা যদি সমান্তর না হয় তাহলে 100% সেটা গুণোত্তর, এটা কিন্তু আমরা কমন হিসেবে ধরে নেই। কিন্তু দেখেন এটা গুণোত্তর হয় কিনা এই বিষয়টা আগে ক্লিয়ার করেন। যে আমি 55 কে 5 দিয়ে ভাগ করলাম, 55 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 11 পাচ্ছি, 11 আর এর মানটা পাচ্ছি 11। ঠিক আছে, আবার 3.5 কে আমি 5 5 দ্বারা ভাগ করলাম, 5 5 দ্বারা ভাগ করলাম, তাহলে একটু দেখেন কি আসতেছে, যে 55 কে 55 দ্বারা ভাগ করলে এখানে 1, এখানে একটা 5 কে দ্বারা 55 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এখানে একটা 0 দিয়ে ভাগ করতে হবে, 0। এরপরে 55 কে যদি আমি 55 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের সেই ক্ষেত্রে কত আসবে, সেক্ষেত্রে আমার আবারও 55 কে 55 মানে 10.5 আসতেছে, এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 10.5, আর প্রথমটা পেয়েছিলাম 11। এবার কিন্তু অনুপাত সমান হয় নাই। তাহলে একটু আগে আমরা অ্যানালাইজ করে দেখছিলাম যে সমান্তর ধারা না হলে সেটা গুণোত্তর ধারা হয়, কিন্তু এবার আমরা গুণোত্তরের সত্যটাকে ট্রাই করে দেখতেছি, এটা গুণোত্তরও নয়। তাহলে না সমান্তর না গুণোত্তর, এই জন্য আমাকে আগে এই ধারাটা নিয়ে কাজ করতে হবে। এই ধারাটা আমরা সমান্তর এবং গুণোত্তর এর মাধ্যমে কনভার্ট করব, তারপরে তার সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে, এখন ধারায় কিভাবে প্রকাশ করব? এই ধারায় প্রকাশ করতে গেলে প্রথম কাজ হলো যে এখানে যেই মানটাই থাক না কেন সেই মানটা কমন নিয়ে আমরা এই ধারায় রূপান্তর করব, যে 10 তারপরে 100 এরপরে 1000 এই ধারায় রূপান্তরে নিয়ে আসব।
এটাতে রূপান্তর করে নিয়ে আসতে পারলেই আমাদের সেটা হয়ে যাবে। এখন এইটাকে রূপান্তরে নিয়ে আসার জন্য আমাকে প্রথমে 5 কমন নিতে হবে। এখানে যদি আমি 5 কমন নেই তাহলে এখানে পাচ্ছি আমরা 1, তারপরে পাবো 1 1, এরপরে পাবো 111, এরপরে প্লাস ডট 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 আমরা পাবো কি n পদ পর্যন্ত, n পদ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কমন নিয়ে নিলাম তাই না। এই 5টা যেহেতু কমন নিছি এই দিকে পার করে দিলে এটা ভাগ হবে, তাহলে s n ডিভাইডেড 5 এর ভাগ হয়ে গেল। তাহলে এখানে থাকলো 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 n পদ পর্যন্ত। এবার আমাকে এই ধারাটা কিন্তু ডাইরেক্ট আমরা 10 এ কনভার্ট করতে পারবো না। কিভাবে 10 এ আসবে? কিছু গুণ করলে কি এখানে 10 আসে না, 10 এ কনভার্ট সরাসরি করা যাবে না। এই জন্য আমাকে একটু কাজ করতে হবে। কেমন কাজ? আমরা ধারাটাকে 9 দ্বারা গুণ করব, উভয় পক্ষকে 9 দ্বারা গুণ করব। 9 দ্বারা গুণ করলে পাবো উপরে 9 এসেন আর নিচে পাবো আমরা 5, 5টা ছিল নিচের, আমরা 9 দ্বারা গুণ করছি বাম দিকে, তাহলে আমাকে ডান দিকেও 9 দ্বারা গুণ করতে হবে। আমি 9 দ্বারা গুণ করলে পাবো 9 একে 9, আবার পাবো 9 9, আবার পাবো 9 9 9 প্লাস ডট 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 n পদ পর্যন্ত। তাহলে আমরা 9 এ কনভার্ট করতে পারছি, আর 9 এ কনভার্ট করতে পারলেই আমরা 10 এ কনভার্ট করতে পারবো। কিভাবে পারবো একটু বিষয়টা দেখেন, যে এখানে যে 9 আছে না, এই 9টাকে আমরা এইভাবে লিখবো যে 10 মাইনাস 1, তাহলে 9 হবে। 99টাকে আমরা লিখবো 100 মাইনাস 1, 99 হবে। আর 999টাকে লিখবো আমরা 1000 মাইনাস 1, এইভাবে লিখবো ডট 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 n পদ পর্যন্ত। আসলে কমেন্টটা দেখা যাচ্ছে না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ নিহারিকা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ধারাটাতে নিয়ে আসতেছি আমরা। এই ধারাটাকে আমরা কি করলাম, প্রথমত 5 কমন নিয়ে 5 থেকে পার করে দিয়ে আমরা 99 এ কনভার্ট করলাম। 99 এ যদি কনভার্ট করতে পারি তাহলে সেই ধারাটিকে আমরা 10 100 1000 এ কনভার্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা কি লিখবো? এবার এখানে লিখবো এই যে 10 মাইনাস 1, তাহলে আমি আগে 10টা লিখলাম, প্লাস এরপরে 100 আছে আমি 100টা লিখলাম, প্লাস এরপরে 1000 আছে আমি 1000 লিখলাম, এরপরে প্লাস ডট 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 আমি লিখলাম n পদ পর্যন্ত, n পদ পর্যন্ত। মানে আমি শুধু প্লাস মানগুলো নিয়ে একটা ধারা করছি, মাইনাস মানগুলো কি দোষ করলো? ওরা কোথায় যাবে? ওরাও যাবে না, ওরাও থাকবে। দেখেন আমি এখানে লিখলাম 10 100 1000, এটা যদি n পদ পর্যন্ত হয় তাহলে তো থাকবে -1 -1 -1 থাকবে না। এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এখানে থাকবে 1 + 1 + 1 প্লাস ডট 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 ডট, এটাও কিন্তু n পদ পর্যন্ত থাকবে, n পদ পর্যন্ত থাকবেই। ঠিক আছে, আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে দুইটা ধারা আমরা তৈরি করতেছি, একটা হলো প্লাজের ধারা আর একটা হলো মাইনাসের ধারা। আমি যদি প্লাজের ধারাটাকে দেখি তাহলে এখানে পাচ্ছি 10, তারপরে 100, এরপরে 1000। আর যদি মাইনাস ধারাটা দেখি তাহলে পাচ্ছি আমরা -1 -1 -1। আর সেখান থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে পাবো 1 + 1 + 1। এই যে আমরা দুইটা ধারাতে কনভার্ট করলাম, এটা একটা ধারা, এই ধারাটার নাম হলো গুণোত্তর ধারা। এটার নাম কি? গুণোত্তর ধারা। আর এটা আরেকটা ধারা, এটার নাম হলো সমান্তর ধারা। সমান্তর ধারা। তাহলে আমরা একটা প্রশ্নকে দুইটা ধারায় কনভার্ট করে নিছি। এবার নেওয়ার পরে আমাদের দরকার Sn, মানে এই যে n পদের সমষ্টি দরকার। আমরা Sn যখন বের করব তখন এই ধারাটার সমষ্টি আগে বের করি আর এই ধারাটার সমষ্টি বের করি। কোন পদ পর্যন্ত বের করব? n পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে, তাহলে টপটা দেখেন, এখানে 10, এই যে আমি যদি সাইডে লিখি 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট ডট, এখানে এটা হলো a এর মান, a = 10। আমি যদি r এর মানটা বের করি তাহলে r সমান 100/10, 100 কে 10 দ্বারা ভাগ করলে এখানে 10 হবে। এই যে 10 মানটা অবশ্যই 1 এর থেকে বড়। কার থেকে বড়? 1 এর থেকে বড়। কেন বড়? কারণ আমরা দেখাই পাচ্ছি এখানে 10 আসছে, তাহলে 1 এর থেকে যদি বড় হয় তাহলে n পদের সমষ্টিটার সূত্রটা কি ছিল? a × r⁻n - 1 ডিভাইডেড 1 n r-1। এটা ছিল কি? আমাদের n পদের সমষ্টি, n পদের সমষ্টি। তাহলে আমরা এইটা সমান আমরা সরাসরি লিখবো এখানে a ×
এখানে কিন্তু এই যে কোনো লাইন চুরি করা নিয়ে ওস্তাদ, এই উচ্চতর হলো লাইন চুরি করা নিয়ে ওস্তাদ। তাহলে এইখানে আমরা লিখবো এ, এই যে মনে মনে এ মানে 10 লিখলাম 10 ইনটু আর পাওয়ার এন, আর মানে সাধারণ অনুপাত, 100 কে 10 দ্বারা ভাগ করলে এখানে হবে 10, এটার উপর পাওয়ার এন, এই যে দিচ্ছি এন -1 ডিভাইডেড নিচে লিখবো আর -1 মানে 10 -1। তাহলে এই জায়গাটা থাকে যদি এখন এই লাইনটাকে যদি অনেক স্টুডেন্টকে বুঝাই দেই, সরাসরি জীবনে কেউ বুঝবে না। এটার জন্য আমাকে আগে এই তথ্যটা বোঝাতে হবে। তাহলে এই তথ্যটা যখন তার মাথায় ঢুকবে যে এটা এন পদের সমষ্টি, এইভাবে আমরা এখানে ক্যালকুলেশন করছি, তখন তার মাথায় ঢুকবে। আর যদি বলেন যে এটা এইভাবে কাল করবেন 2-3 বার করলে মনে থাকবে, ওটা সারা জীবন মনে থাকবে না, ঠিক আছে? এই জন্য এর বেসিকটা বুঝতে হবে। আরেকটা জিনিস অনেকেই সরাসরি বুঝাই দেয় যে এইটা যদি থাকে তাহলে এখানে এন বসাবেন। এইরকম অনেক টিচার আছে আমাকে বলে যে স্যার আমাকে এটা এইভাবে বুঝাই দিছে যে এরকম একটা জিনিস থাকলে এখানে শুধু এন বসাই দিবেন, কিন্তু এনটা কোথা থেকে আসলো? ওই স্টুডেন্টটা প্রশ্ন করতে পারে, স্যারকে হয়তো ভয় করে প্রশ্ন নাও করতে পারে। অনেক স্যার আছে যারা স্টুডেন্টের সাথে মিশে এবং তারা স্টুডেন্টরা স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তারা স্যারকে বললো স্যার এখানে এনটা কোথা থেকে আসলো, তখন তাকে অবশ্যই বেসিক জিনিসটা বুঝবাই হবে। এই বেসিক জিনিসটা দেখেন, আমরা এই জায়গাটা কেন এন লিখি, জানি আমি বারবার এন লিখবো, সবাই এন লিখবে, কিন্তু কেন লিখবো, কি কারণে এই এনটা কোথা থেকে আসলো, এটা তো আমাকে বুঝতে হবে, তাই না? এখন ওইটার জন্য একটু লক্ষ্য করি। আচ্ছা, ওইখানে আমাদের ছিল 1 + 1 + 1 +... ওইখানে কিন্তু আমি নিচে একটা কথা সুন্দর করে লিখে দিছিলাম যে এই দিকেরটা গুণোত্তর ধারা, এই দিকেরটা সমান্তর ধারা। আচ্ছা, এটার গুণোত্তর ধারা নাই বুঝলাম, কিন্তু এটা যে সমান্তর ধারা এটা আমরা কিভাবে বুঝবো? কারণ আমাদের একটা জিনিস জানা ছিল, সমান্তর ধারা মানে এই যে অন্তর সমান থাকবে। আমি যদি অন্তর বের করি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ করি 1 - 1 মানে 0। আবার এখানেও যদি বের করি যে 1 - 1 তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা বিয়োগ করলাম, তারপরে 0 আসলো। তার মানে তো আমরা দেখতেছি এই যে অন্তর একই আছে, 0 আছে। অন্তর মানে কি? পার্থক্য, যে কত ব্যবধানে বাড়তেছে, 0 ব্যবধানে বাড়তেছে। 0 ব্যবধান মানে কি? যে বারবার 1 আসবে, অন্য কিছু আসবে না। এই জন্য বলতেছে 0 ব্যবধানে বাড়তেছে। এখন অনেকে বলতে পারে স্যার আর এর মান তো আমরা 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি, আবার এই 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 এ পাচ্ছি, আর এর মানটাও তো একই আসছে। তার প্রশ্ন আসতেই পারে, তাই না, যে আর এর মানটা একই আসছে, ডি এর মানটা একই আসছে, কিন্তু আমরা কেন গুণোত্তর বলতেছি না, সমান্তর বলতেছি কেন? এটা প্রশ্ন হলো, আর এর মান কখনো 1 হবে না। আর এর মান একটা জিনিস মনে রাখবেন, আর এর সমষ্টি বের করতে গেলে আমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হয় আর এর মানটা 1 এর থেকে বড় হতে হবে, না হলে আর এর মানটা 1 এর থেকে ছোট হতে হবে। দুটার মধ্যে একটা হতে হবে, হয় 1 এর থেকে বড়, না হয় 1 এর থেকে ছোট। কিন্তু আর যদি কখনো 1 হয় তাহলে সেটা গুণোত্তর ধারা হবে না, কারণ আর এর জায়গায় যদি আমি 1 বসাই, এই জায়গাটা যদি 1 - 1 করে 0, 0 মানে অসংজ্ঞায়িত, সেটার সমষ্টি বের হবে না, তাই আর কখনো 1 হতে পারে না। এই জন্য ধারাটি কি নয়, ধারাটি গুণোত্তর নয়, এই ধারাটি সমান্তর। এখন আমাদের যে জিনিসটা জানতে হয়, সমান্তর ধারার সমষ্টিটা কি? এই সমান্তর ধারার সমষ্টিটা আমরা জানি n/2, তারপর লিখবো 2a + n - 1 * d। এই জিনিসটা আগে বুঝতে হবে। n এর মান জানি না, আমরা n/2 লিখলাম, 2 * a, মানে প্রথম পদ, এই যে প্রথম পদ 1, আমরা 1 বসাবো, প্লাস n - 1 লিখলাম, n - 1 * d, d মানে অন্তর, এই যে ব্যবধান আমরা পেয়েছিলাম 0, আমরা 0 বসাইলাম, তাহলে এটা গোটায় 0 হয়ে গেল, কারণ 0 এর সাথে যদি পৃথিবী গুণ করো 0 হবে, ওটা লাভ নাই। আমরা লিখবো n/2 ইনটু, তাহলে এইটাকে আসছে সেখানে আমাদের 2 * 1 মানে 2 থাকলো, আর ব্র্যাকেট মানে এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট মানে তো আমরা জানি ইনটু, তাই না? এখন বলেন 2 যদি কাটা দেই কি থাকবে? n থাকবে। এই জন্য আমরা এই ধারাটির সমষ্টি বলি n, এই ধারাটির সমষ্টি বলি কি? n। তো ওটা আর বিস্তারিত করতে হয় না, বিস্তারিত না করে আমরা সরাসরি এই জায়গায় বসাই দিই যে এটা সমান n, এটা সমান n। এবার আমরা এখানে পাইলাম কার সমষ্টি পেয়েছি বলেন তো? আমরা কিন্তু এই জায়গাটার সমষ্টি পেয়েছি, কিন্তু আমার দরকার Sn এর মান। তা আমরা Sn টা বের করব কিভাবে? তাহলে আমরা এখানে লিখবো যে অতএব Sn সমান, তাহলে নিচের 5টা এটা উপরে গুণ হবে আর উপরেরটা নিচে হবে, ঠিক আছে? তাহলে 5টা উপরে যাবে, তাহলে এইখানে 10 আছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা পদ, এই মানটা যে কোনো একজনকার সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো যে 5 × 10, আমার ইনটু থাকলো কি আমাদের 10^n - 1 ডিভাইডেড 9টা নিচের সাথে গুণ হবে, তাহলে নিচে 10 থেকে 1 বাদ দিলে 9 হবে, তাহলে 9 এর সাথে 9 গুণ হবে, মাইনাস এটা সম্পূর্ণটা যেমন একটা পদ বোঝায়, আবার এটাও একটা পদ বোঝাচ্ছে,
তাহলে আমরা এখানে কি করব, মাইনাস লিখব, যে নিচের মানটা উপরে যাবে, তাহলে উপরে হবে 5n আর নিচে হবে 9। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 5 10 50 ইন্টু 10 পাওয়ার n মাইনাস 1, নিচে হলো 81। আর এখানে পাবো কত আমরা, যে উপরে 5n নিচে হলো 9। এই হলো আমাদের কাজ, ঠিক আছে। আমরা এসএন বুঝলাম, এসএন নির্ণয় করলাম, কিন্তু পরীক্ষায় আমার এই এসএন আসলো না, আমার পরীক্ষায় আসলো S12 কত। এই প্রশ্নটা দিয়ে বললো S12 কত, এটা নির্ণয় করো। তখন কি করবেন, আমাকে এই পর্যন্ত আসতেই হবে, এই পর্যন্ত রাস্তা আসতেই হবে। যেমন আমাকে যদি বড় মাঠ আসতে হলে, আমি যদি খানপুর থেকে আসি, আমাকে প্রথমে তো পুলহাট আসতে হবে, আমি পুলহাট দিয়ে তো খানপুর মানে বড় মাঠ যাবো। তাহলে এখন আমরা এখানে যদি বলা হয় S12 নির্ণয় করো, তাহলে এটা নির্ণয় করার পরে আমরা লিখবো S12 সমান কার জায়গায় বসালাম এটা বলেন তো। এটা আমরা এই যে n এর জায়গায় বসাচ্ছি। যদি এমন আসে তাহলে আমি n এর জায়গায় 12 বসাচ্ছি, তাহলে যেখানে যেখানে n থাকবে সেখানে সেখানে খালি শুধু 12 বসাই দেবো, আর কিচ্ছু হিসাব করার দরকার নাই, ওইভাবে রাখবো। মানে এরকম রাখে দিব যে 50 ইন্টু 10 পাওয়ার 12 মাইনাস 1 ডিভাইডেড 81 মাইনাস এই যে 5 ইন্টু 12, এই জায়গাটা শুধু হিসাব করে নিতে পারি, 5 12 60 ডিভাইডেড 9। এই হলো কাজ, আর কিচ্ছু কাজ করার দরকার নাই, ঠিক আছে। তাহলে এরকম প্রশ্ন আসলে আমরা এই বেসিকটা বুঝে আনসার করব। যাই হোক, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো রকম সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্যা সলভ করে দিব। আচ্ছা, আরো যদি প্রশ্ন আলোচনা করার লাগে তাহলে বলতে পারেন। সিবা তোমার লাগবে আরেকটা প্রশ্ন লাগবে এইরকমই আড়া উদ্দীপক দিয়ে? আচ্ছা, যাই হোক, আমার একটা স্টুডেন্ট এখানে আমাদের মেসে আছে, ছোট ভাই বলা হয়, ক্লাস 9-এ পড়ে। সেও নাকি আমার লাইভ ক্লাস দেখবে, আমি তাকে নিয়ে আসি। যদিও আমার ক্লাসটা হলো এসএসসি পরীক্ষা দিতে জন্য, কিন্তু ওর 9-এ কিন্তু এই অঙ্কটা আছে, তাই আমি বলতেছি তাহলে তুমিও করো। ও বলছে আরেকবার বুঝিয়ে দিতে হবে, 9-এর স্টুডেন্ট তো, তাই প্রথমবার করতেছে, তাই ওর অসিলা করে আপনাদেরকেও আমি আরেকবার বুঝাই দিচ্ছি অঙ্কটা। আচ্ছা, প্রশ্নটার উদ্দীপক আমার এরকম থাকতে পারে। আমি এবার 8 দিয়ে দিলাম। মার্কার পেন। আচ্ছা, এবার আমি 8 দিয়ে দিলাম। 8 প্রথমে 8 একটা 8, এরপরে দুইটা 8, এরপরে তিনটা 8, তারপরে ডট 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 ডট। এখানে বললো এসএন পদের সমষ্টি নির্ণয় করো। আমরা প্রথমে লিখবো ধরি Sn সমান 8 প্লাস 8 8 প্লাস 3 4 8 প্লাস ডট 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 n পদ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের টার্গেট কি, আমরা এখানে যে মানটা থাকবে সেই মানটা আমরা কমন নিব, 8 কমন নেব। যদি 8 কমন নেই, এখানে পাবো 1 প্লাস 1 1 প্লাস 3 4 1 প্লাস ডট 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 n পদ পর্যন্ত, ঠিক আছে। আমরা 8টা এদিকে পার করে দিব, তাহলে Sn ডিভাইডেড 8 হবে সমান থাকবে 1 প্লাস 3 1 1 প্লাস 3 4 1 প্লাস ডট 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 n পদ পর্যন্ত, ঠিক আছে। এবার আমরা 9 দ্বারা গুণ করব উভয় পক্ষকে, তাহলে এখানে হবে 9Sn ডিভাইডেড 8, এখানে হবে 9 প্লাস 9 9 প্লাস 3 4 9 প্লাস ডট 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 n পদ পর্যন্ত, n পদ পর্যন্ত, ঠিক আছে। আমরা এই পর্যন্ত নিয়ে আসি আগে, যে ধারায় থাক 3 থাক 5 থাক 8 থাক 10 থাক যাই থাক না কেন, আমরা প্রথমে এইভাবে 99 পর্যন্ত নিয়ে আসবো। আর 99 পর্যন্ত নিয়ে আসার ফলে আমরা এখানে দুই রকম ধারা সৃষ্টি করতে পারবো। একটা হবে কি আমার, যে 10 - 1 মানে একটা সমান্তর হবে, একটা গুণোত্তর হবে, ঠিক আছে। এটাকে আমরা লিখবো 100 - 1 1000 - 1 তারপরে প্লাস ডট 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 n পদ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা দুইটা ধারা সৃষ্টি করব, একটা সমান্তর একটা গুণোত্তর। আগে গুণোত্তরটা তৈরি করি। প্রথমে লিখবো 10, এরপরে 100, এরপরে 1000 ডট 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 n পদ পর্যন্ত। এটা হলো গুণোত্তর ধারা, ঠিক আছে। আবার থাকলো -1 -1 -1, প্রত্যেকটাই মাইনাস আছে। আমি যদি মাইনাস কমন নেই, সেক্ষেত্রে আমরা পাবো 1 প্লাস 1 প্লাস 1, এভাবে তিনটা 1 দিব, প্লাস ডট ডট ডট, এটাও n পদ পর্যন্ত হবে, n পদ পর্যন্ত, ঠিক আছে। এর আগে যেহেতু আমি বিস্তারিত বুঝাইছি, এবার আমি তাহলে শর্টকাট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে যে ধারাটি হলো, সেই ধারাটি হলো গুণোত্তর ধারা। আর এই গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্রটা কি, যে Sn সমান a ইনটু r পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। এটা হলো সমষ্টি নির্ণয় সূত্র, তাই না। a মানে প্রথম পদ, এখানে প্রথম পদ হচ্ছে 10, লিখলাম 10 ইনটু আর মানে সাধারণ অনুপাত, 100 কে 10 দ্বারা ভাগ করলে 10 হয়,
100টাকে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে 10 হয়, তাহলে এখানে দিব আমরা 10, এটার উপর n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার নিচে কি লিখবো আমরা, যে এই যে r মাইনাস 1, r মানে 10, আমরা লিখবো 10 মাইনাস 1। এটা গেল এটার সমষ্টি, আর মাইনাস আমরা এটার বিস্তারিত ব্যাখ্যা একটু আগেই বুঝতে পারলাম যে এটার যদি আমরা সমষ্টি বের করি তাহলে এই সমান্তর ধারার সমষ্টি আমাদের n আসবে। কি আসবে? জাস্ট n আসবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো Sn এর মান, তাহলে অতএব আমরা দিব Sn সমান নিচের 8টা উপরে যাই গুণ হবে, 8 এর সাথে 10 গুণ করব তাহলে 80, এখানে থাকবে 10 পাওয়ার n মাইনাস 1, আর উপরের 9টা নিচের সাথে গুণ হবে, তাহলে 10 থেকে একবার দিলে 9, 9 এর সাথে যদি উপরে 9 গুণ করি 81 হবে, মাইনাস একই ভাবে এই মানটা উপরের সাথে গুণ হবে আর এই মানটা যদি ভাগ হয়ে যাবে, উপরে হবে 8n আর নিচে হবে 9। এটা হবে এই প্রশ্নটির আনসার। ঠিক আছে, এবার আমি কিন্তু আর খুব বিস্তারিত বুঝালাম না, জাস্ট বেসিক তথ্যটা আপনাদের দেখাই দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, এরকম ভাবে আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করে দিই। হ্যাঁ, এরকম ভাবে আর কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমরা করব এবার, এটা হলো মূলদীয় ভগ্নাংশ। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা, এটাও আমাদের অনেক সময় আসে, যে এই ভগ্নাংশটাকে আমরা ধারার মাধ্যমে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব। আচ্ছা, প্রশ্নটা আমি দুইটা আলোচনা করব। ঠিক আছে, যেমন 2.305, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন লিখলাম যে 0.0123, এটার উপর পৌনঃপুনিক আর এটার উপর পৌনঃপুনিক, এটা একটা। ঠিক আছে, আরো একটা প্রশ্ন আছে অবশ্য, যে 3.0403, এটার আর এটার উপর পৌনঃপুনিক। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। আচ্ছা যাক, আমি ভালো করে দুইটা বুঝাই দিব, তারপরে আপনাদের সিস্টেমটা বুঝিয়ে দিয়ে দিব। এরকম পৌনঃপুনিক আছে, এখানে বলবে ধারার সাহায্যে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এই প্রশ্নটা যদি আমাদের করা হয় তাহলে আমরা কিভাবে করব? ধারা তৈরি করে কিন্তু নির্ণয় করতে বলবো। আবার যদি ধারা না করতে বলতো আমরা কিন্তু খুব সহজে অ্যান্সার দিয়ে আসতাম। ঠিক আছে, প্রথমে যেটা আমরা আলোচনা করব, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা আছে 0.0123, এখানে 1 এর উপর পৌনঃপুনিক আর 3 এর উপর পৌনঃপুনিক। এটাকে যখন আমরা ধারায় কনভার্ট করব তাহলে আমার পদ লাগবে, কমপক্ষে হলে 3টা পদ লাগবে। আমরা 3টা পদ সৃষ্টি করব, তাই না? 3টা পদ কিভাবে সৃষ্টি করব দেখেন, প্রথমে লিখব 0. এটাকে আমরা আগে কনভার্ট করি যে 1 2 3, এই যে 0 1 2 3, যেই পদগুলোর উপর পৌনঃপুনিক সেই পদগুলো তো বাড়বে, তাই না? এখানে 3 জনের উপর পৌনঃপুনিক আছে, মিডল পদে যদি পৌনঃপুনিক না থাকে মনে করতে হবে তারও উপর পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে আমি পরবর্তীতে যদি আমাকে আরো মান লাগে আমরা বৃদ্ধি করতে পারবো 1 2 3, আরো যদি লাগে আমরা বৃদ্ধি করতে পারবো 1 2 3। এভাবে কিন্তু আমরা চলমান দিতে পারি, যে ধারাটি এভাবে চলমান যাইতে আছে। ঠিক আছে, এবার আমরা পদ সৃষ্টি করব। মনে রাখবেন, প্রথমে যতটা অঙ্ক ছিল এটা নিলে একটা পদ গঠিত হবে। তাহলে প্রথমে অঙ্ক ছিল আমার 4টা, এই 4টা মিলে আমরা একটা পদ লিখব 0.0123, এরপরে প্লাস দিব, এখানে পয়েন্ট দিয়ে হিসাব করতেছি, তাহলে লিখবো 0 পয়েন্ট। আমার এই 4টা নেওয়া হয়ে গেছে, পরবর্তীতে কয়টা বৃদ্ধি পেয়েছিল? এই 3টা বৃদ্ধি পেয়েছিল। একবারে 3টা করে বৃদ্ধি পাচ্ছে, কারণ 3 জনের উপর পৌনঃপুনিক ছিল, তাই 3টা করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো যে প্রথম 4টা নেওয়া হয়ে গেছে, তার মানে আমাকে প্রথম 4টা শূন্য দিতে হবে। দেওয়ার পরে আমরা লিখবো 1 2 3। ঠিক আছে, কারণ এই মানটার সাথে এই মানটা যদি যোগ করি তাহলে এই মানটাই কিন্তু চলে আসবে। এরপরে আবার প্লাস দিব। এবার আবারও কি লিখবো? আগে 0 পয়েন্ট লিখবো। লেখার পরে আমার কয়টা মান বৃদ্ধি পাইছে বলেন তো? এই 3টা মান বৃদ্ধি পেয়েছে। এবার এই 3টা মান, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই মানটা নেওয়া হয়ে গেছে এইদিকে। তাহলে এইগুলো যেহেতু নেওয়া হয়ে গেছে, আমাকে আগে 7টা জিরো দিতে হবে। কয়টা? এখানে 4টা, এখানে 3টা, মানে 7টা জিরো দিতে হবে। 1 2 3 4 5 6 7 দেওয়ার পরে আমরা লিখবো 1 2 3। এই যে প্লাস লিখলাম ডট ডট ডট, এভাবে আমরা ধারার পদ তৈরি করতেছি। আরেকবার বুঝিয়ে দিই, এখানে এই তথ্যটা সবই মানে সবচেয়ে ইম্পর্টেন্ট।
আগে আমরা 3টা পদ বানাবো বা 4টা পদ বানাবো, সেই অনুযায়ী বৃদ্ধি করলাম। প্রথমত লক্ষ্য রাখবো যে যতটি পদ রয়েছে, প্রথমে কতটি অঙ্ক ছিল, 4টি অঙ্ক ছিল, এটা মিলে একটা পদ হবে। তারপরে যতটা প্রথমে একবারে বাড়াতে পারবো, একবারে যতটা বাড়াতে পারবো তোটা মিলে একটা পদ তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে যেমন 2টার উপর পনে গেছে, তার মানে একবারে 2টা বাড়াবে, আর 3টা তো বাড়বে না, তাহলে ওই 2টা মিলে একটা পদ হবে। এখানে আমরা 3টা বাড়ছিল, এই জন্য আমরা 3টা পদ মানে 3টা অঙ্ক নিয়ে একটা পদ তৈরি করতেছি, কিন্তু সামনের মানগুলো যেগুলো নেওয়া হয়ে গেছে এখানে আমাকে 0 দিতে হবে। আমি যদি এখান থেকে এটা হাতে কলমে যোগ করি তাহলে আবার এই মানটাই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই 7টা নেওয়া হয়ে গেছে, আমরা এটা মিলে একটা পদ তৈরি করতেছি, তাহলে প্রথমে আমাকে আগে 7টা 0 দিতে হবে, দেওয়ার পরে এই মানটা বসাতে হবে। আবার যদি এটা থেকে এটা সম্পূর্ণটা যদি আমি যোগ করি, সম্পূর্ণটা যোগ করলে আমার এই মানটাই আসবে, অন্য কোনো মান আসবে না, ঠিক আছে। তাহলে এখানে একটা ধারা তৈরি করছে, আর যে ধারাটা তৈরি করছে এটা 100% একটা কি ধারা হবে, গুণোত্তর ধারা হবে। এই গুণোত্তর ধারা আমাকে যেহেতু মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, আমাদের দুইটা জিনিস লাগবে, একটা এ আর একটা আর লাগবে। আচ্ছা, এখানে প্রদত্ত ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা, একটি অসীম গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখব যার প্রথম পদ এ সমান 0.0123 এবং সাধারণ অনুপাত আর সমান 0.123 আর নিচে লিখবো 0.0123। আচ্ছা, এই ভাগটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে করি, আমাদের অনেক স্টুডেন্টের সমস্যা হয়। কেমন সমস্যা হয় যে এই ভাগটা ক্যালকুলেটর করতে গেলে সাইন্টিফিক অ্যান্সার দিয়ে যে 10 ইনভার্স এত এভাবে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। এরকম যদি আমাদের ইনভার্স দিয়ে কখনো আনসার দেয়, সেটাকে আমরা জেনারেল করি আমরা অ্যান্সারটা বুঝতে পারি। তবে আমি সরাসরি আপনাদের অ্যান্সারটা দিচ্ছি যে এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে তখন শুধু মনে রাখবেন যে নিচে কয়টা অঙ্ক, নিচে আছে আমার 1 2 3 4টা অঙ্ক, উপরে কয়টা আছে 7টা আছে, উপরে কয়টা বেশি, উপরে 3টা বেশি, তাহলে 3 নাম্বার অঙ্কটাতে আমরা 1 দেব, 3 নাম্বার অঙ্কটাতে 1 দেব, আর বাকি দুইটা আমরা 0 দেব, তাহলে আমার অনুপাত বের হয়ে যাবে 0.00, এই যে 1 দিয়ে দিলাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এটা ক্যালকুলেটর দিয়ে করবেন, 100% এটা আসবে। আর অনেক সময় সাইন্টিফিক আসতে পারে, তবে এটা তখন আমরা নরমালে করে নিয়ে নিব, ঠিক আছে। আর যদি এরকম থাকতো 0.0000421, আবার এখানে আছে 0.421, এখন উপরে আছে উপরে 7টা, নিচে আছে 3টা, তাহলে উপরে অবশ্যই 4টা মান থাকবে। এখন একই মান কিন্তু থাকবে, এই মানগুলো কিন্তু একই হবে। এই মানগুলো যদি একই হয়, তখন আমাদের এখানে মানটা আসবে 0.123টা 0, আর 4 নাম্বার যে মানটা থাকবে না, সেই মানটা 1 হয়ে যাবে। কি যাবে? 1 হয়ে যাবে। তাহলে মাথায় রাখবেন নিচে কতটা আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা যদি মাথায় রাখতে না পারেন, আপনারা ক্যালকুলেটর দিয়েই বের করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আর এর মানটা পেয়ে গেছি। এবার যখন আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব, তখন আমরা লিখব 0.0123 এই ধারার মূলদীয় ভগ্নাংশ। তাহলে এ তো এর মূলদীয় ভগ্নাংশ, এটা সবসময় সূত্র হবে অসীম দশমিক সূত্রটা, যে সূত্রটা আমরা জানি a divided 1 minus r, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমার স্টুডেন্ট বলেছে যে নিচে লিখলে দেখা যায় না, উপরে লিখতে হবে, তবে মেবি নেট সমস্যা, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে হবে যে মূলদীয় ভগ্নাংশের সূত্রটা লিখতে হবে a divided 1 minus এই যে r লিখতে হবে। আমরা এখানে করতেছি ডান দিকে, এর জায়গায় মান বসাবো, এর জায়গায় মানটা ছিল আমার 0.0123 ডিভাইডেড 1 minus r, 1 এ আছে, আর এর মান বসাবো 0.00, এই যে 1, তাহলে উপরে লিখবো আমরা যে 0.0123, আর নিচে লিখবো আমরা যে 0.1 থেকে যদি এটা বাদ দিয়ে 9 আছে 10 এর লাগাও। আচ্ছা, 1 থেকে আমরা 009 বাদ দিব, মানে এই বিয়োগটা করতে গেলে কিভাবে করতে হবে, 1.00, তাই না, আরেকটা 0 দিতে হবে, আর নিচে কি লিখতে হবে আমাদের যে 0.001, তাহলে 1 আছে 10 এর লাগাল 9, হাতে 1 আছে 10 এর লাগাল কি হবে আমার
9 আসবে, তাই না? আর আরেকটা কি থাকবে আমাদের, আবার হয়ে গেছে 10 লাগালে, তার মানে 999 আসবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, যে 999 মানে 0.999 এটা পাচ্ছি। আচ্ছা, এটা পাওয়ার পরে এটার আনসারটা আমরা এখন কিভাবে লিখবো? এটার আনসারটা লেখার টেকনিকটা হলো, এখানে দেখতে হবে দশমিকের পরে কয়টা অঙ্ক, 1 2 3 4, এখানে কয়টা, 1 2 3টা। তাহলে এখানে দশমিকটা আউট করার জন্য, এই দশমিকটা আউট করার জন্য এখানে একটা শূন্য দিয়ে দিব। এখানে শূন্য দিলে এখানে 4টা অঙ্ক হলো, এখানেও 4টা অঙ্ক হয়েছে। তাহলে উপরে লিখবো আমরা 0 1 2 3 আর নিচে লিখবো 9990। ঠিক আছে, সামনে জিরোটার দাম নাই, তার মানে এটা বাদ। এটাকে যদি আমরা 3 দ্বারা কাটতে পারি কাটবো, যদি 2 দ্বারা কাটতে পারি কাটবো, আর না পারলে ওইটা রাখি দিব। এটাকে 3 দ্বারা কাটাকাটি করা যাবে। এটাকে 3 দ্বারা কাটলে 3 4 12, আবার 3 একে 3 মানে উপরে 41 হবে। নিচেরটাকে 3 দ্বারা কাটলে হবে 3 3 3 0। এই হলো এই প্রশ্নটির আনসার। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কি করলাম, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন কেউ যদি বলে যে আমার অ্যান্সারটা রাইট আছে কিনা স্যার, আমি কিভাবে বুঝবো যে আমার অঙ্কটা হয়েছে বা রাইট আনসার হয়েছে, তাহলে সে কি করবেন, 41 কে এই যে এই মানটা দ্বারা ভাগ করবেন। এই মানটা দ্বারা যদি ভাগ করি তাহলে এই অঙ্কটা চলে আসবে, এইটা চলে আসবে, এই মানটা চলে আসবে। দেখবেন 0.123 ডট 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 ইত্যাদি পর্যন্ত যাইতে থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের সিস্টেম। এটা হলো দশমিকের আগে মান থাকবে না। এই অঙ্কটা কি দশমিকের আগে কোনো মান আছে? এটা কিন্তু দশমিকের আগে মান নাই। কিন্তু অন্যান্য অঙ্কগুলাতে দেখেন, এটা তো দশমিকের আগে মান আছে, এটা তো দশমিকের আগে মান আছে। তাহলে আমরা এখন কি করব, দশমিকের আগে যদি মান থাকে ওটা নিয়ে এবার আলোচনা করি। আচ্ছা, যাই হোক, আশা করি যে অনেকটা বুঝতে পারছি। এবার আরেকটা অঙ্ক আলোচনা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি দশমিকের আগে মান থাকে, আমরা যদি এই অঙ্কটাই করতে চাই, 2.305 এটা সমান 2 পয়েন্ট, আমরা লিখবো 305, আবার লিখবো 305, আবার লিখবো 305, এভাবে ডট 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 অসীম পর্যন্ত যেতে পারবো। আচ্ছা, যদি দশমিকের আগে মান থাকে এটাকে আমরা আলাদা করে সাইড করব, যেই মানটা থাকবে সেটাকে সাইড করে নিব, দেওয়ার পরে প্লাস দিব, এরপরে আমরা এখানে ব্র্যাকেট দিব। ঠিক আছে, এই ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা জিরো ধরবো, এখানে জিরো লিখবো। প্রথমে কয়টা মান ছিল, 3টা, তাহলে আমরা লিখবো 305, এটা লিখলাম, আবার প্লাস দিব, 0 পয়েন্ট দিব। 0 পয়েন্ট দেওয়ার পরে এই 3টা নেওয়া হয়ে গেছে, তাহলে আবার 3টা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা 3টা 0 দেওয়ার পরে 305 দিব, আবার প্লাস দিব, কারণ আমার কমপক্ষে 3টা পদ লাগবে। ঠিক আছে, দেওয়ার পরে আবার কয়টা পদ নেওয়া হয়েছে, 6টা নেওয়া হয়েছে। 2টা কিন্তু প্রথমেই আছে, এটা নিয়ে আমরা কাজ করে নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে 0.6টা 0 দিব, দেওয়ার পর লিখবো 305 লিখলাম, প্লাস দিলাম, ডট 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 আরো ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে এই ব্র্যাকেটের ভিতরে যে ধারাটি রয়েছে, এই ধারাটির নাম হলো, ধারাটি হলো গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। ঠিক আছে, এর অনুপাত সব সময় সমান থাকবে। তখন আমরা এখানে লিখবো যে এখানে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ আবদ্ধ ধারাটি একটি গুণোত্তর ধারা, একটি গুণোত্তর ধারা ধারা। তাহলে যার, যার বলতে কি, ওই অংশটুকু এইদিকে টানায়, যার আমরা লিখবো প্রথম পদ। তাহলে যার প্রথম পদ হবে এ সমান 0.305, এটা হলো এর মান। আর অনুপাত আমরা লিখবো সাধারণ অনুপাত আর সমান হবে 0. দ্বিতীয় পদ 000, আবার লিখবো আমরা 305, আর নিচে কি লিখবো আমরা, নিচে লিখবো 0.305। একটু আগে বলছিলাম যে নিচে কয়টা পদ আছে, উপরে কয়টা পদ আছে, এবং একই একই মান থাকবে। তাহলে নিচে 305, এখানে 3টা পদ, এখানে 6টা পদ, তাহলে 3টা পদ কাটা যাবে, আমাদের এখানে 3টা পদ থাকবে, কিন্তু শেষ পদটা কি থাকবে, 1 থাকবে। কারণ 305 কে 305 দ্বারা ভাগ করলে 1 হয়, বাকি থাকলে আরো 3টা পদ, তাহলে 3 নাম্বার পদটা থাকবে 1, আর সামনে আমরা 2টা 0 বসা দিয়ে দিব। ঠিক আছে, এবার আমরা যেটা লিখবো যে এ তো এর মূলদীয় ভগ্নাংশ 2.305 এর মূলদীয় ভগ্নাংশ, মূলদীয় ভগ্নাংশ। তাহলে এর মূলদীয় ভগ্নাংশটা যখন বের করব, একটা জিনিস আমাদের মাথায় রাখতেই হবে, যে জিনিসটা হলো সামনে যদি আমরা ধারের আগে যে কোনো মান পেয়ে যাই, সেই মানটা আমরা লিখব, লেখার পরে বাকি অংশটুকুর জন্য মানে ধারাটার জন্য আমরা সূত্র ফেলাবো a ডিভাইডেড
ওয়ান মাইনাস আর, মানে অসীমতক সমষ্টির সূত্রটা বসাই দিয়ে দিব। তাহলে অসীমতক সমষ্টির সূত্র হলো কি এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর, এটা হলো অসীমতক পদের সমষ্টির সূত্র, তাই না? তাহলে এই জায়গাটা লিখবো আমরা এই ধারাটার জন্য, আর যেটা মান আমাদের দশমিকের আগে পূর্ণ মান থাকবে, ধনাত্মক পূর্ণ মান থাকবে বা ঋণাত্মক মান থাকলো, সেই মানটা আমরা এখানে প্রথমে বসাবো, দিয়ে এবার ক্যালকুলেশনটা করব। তাহলে এবার আমরা যে তথ্যটা পাচ্ছি যে 2 প্লাস এর জায়গায় আমরা এই মানটা বসাচ্ছি যে 0.305, আর নিচে হবে 1 মাইনাস আর 1 মাইনাস 0.001, তাহলে 2 প্লাস 0.305 আর নিচে হবে 0.349, তাই না? এখন বলেন দশমিকের পরে একই একই অঙ্ক আছে, দশমিক গুলো আউট করে দেবো। তাহলে এখানে হবে 2 পূর্ণ, উপরে পাবো 305 আর নিচে হবে আমাদের 349। এটাই হলো এই প্রশ্নটির আনসার। অনেকজন প্রশ্ন করতে পারে যে প্লাসটা কোথায় চলে গেল, এই প্লাসটা কোথায় চলে গেল, হারাই গেল কিভাবে? ঠিক আছে, প্লাসের কাজ আর এই প্লাসটা উঠাই দিয়ে যদি এটাকে আমি মিশ্র রাখি তার একই কাজ। কেমন বুঝাই দেই, আমি যদি বলি 2 প্লাস 3 বাই এখানে 4, এটা যোগ করেন তাহলে কত আসবে বলেন তো? 4 হলো লসাগু, 4 দুগুণে 8, 8 আর 3 যোগ করলে এখানে পাবো 11 বাই আমরা 4 পাচ্ছি। আবার এই মানটাই আমরা পাবো যদি আমরা এই যোগটাকে আমরা এইভাবে লিখি 3/4, এটাও যদি এইভাবে লিখি তাহলে দেখেন আমরা জানি মিশ্র ভগ্নাংশটাকে অপরিকৃত করার নিয়ম হলো হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ। তাহলে 4 দুগুণে 8, 8 লবের সাথে যোগ 11/4, তাহলে এর কাজ যা এরও কাজ তাই। তাই আমরা কি বলছি, এই যোগটাকে আউট করে দিয়ে এখানে আমরা মিশ্রের আকার নিয়ে আসি, এই হলো আনসার। ঠিক আছে, যদি আনসার মিলাতে চাই তাহলে কি করব, এই লবটাকে হর দ্বারা ভাগ করব। এটা নিয়ে কাজ করার দরকার নেই, লবটাকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে পয়েন্টের পরে যে অংশটা ছিল সেই অংশটাই বারবার চলে আসবে। আচ্ছা, যাই হোক, এই ছিল মূলত ভগ্নাংশের প্রকাশ। ঠিক আছে, আর তেমন প্রশ্ন নাই। যদি কারো কোনো প্রশ্ন সমস্যা বোধ মনে হয় যে আমার এই প্রশ্নটার সমস্যার সমাধান লাগবে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সলভ করে দিয়ে দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ধারা নিয়ে বেসিক আলোচনা করলাম। আর যে প্রশ্নগুলো আলোচনা করছি, যে নিয়মগুলো, আপনারা 1000 প্রশ্ন দেখবেন, মাথায় রাখবেন টপিক ভিত্তিক বা ধারাবাহিক যদি আপনি নিয়মটা না জানেন তাহলে আপনার অঙ্কগুলো করে কোনো লাভ নাই। আপনি এই নিয়মে 1000 অঙ্ক করেন, আপনি পারবেন না। প্রত্যেকটা অঙ্ক শেখার দরকার নাই, প্রত্যেকটা অঙ্কের নিয়ম শিখেন। যদি প্রত্যেকটা অঙ্কের নিয়ম আপনি জানতে পারেন তাহলে আপনি এরকম হাজার হাজার কি করতে পারবেন, অঙ্ক নিজে নিজেই করতে পারবেন। ঠিক আছে, আর যদি কাল হাজার হাজার অঙ্ক করছি কিন্তু নিয়ম মাথায় রাখতে পারিনি তাহলে কাজ নাই। ওটা হবে কি, এই যে কয় না, তোর ডং ডং বড় ডং ডং, তোমার এইগুলো যাবে তোমার ওগুলো চলে যাবে, এরকম হলো সিস্টেম। ঠিক আছে, দেখ সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আগামীকাল লাইভ ক্লাসে দেখা হবে। ত্রিকোণমিতি অংশ থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের সমাধান লাগবে, এরকম 10 থেকে 12টা অঙ্ক আমি আপনাদের মাঝে নিয়ে আসবো। ঠিক আছে, এবং সেই প্রশ্নগুলো সলভ করে দিব আগামীকাল। সময়টা আমি আগামীকাল অবশ্যই জানাই দেবো পেজের মাধ্যমে। বন্ধ করা